Hello everyone, I'm back for another English for Job Hunters class and session. And Assalamu alaikum. Just give me about 30 to 40 seconds. আমরা 30-40 সেকেন্ডের মধ্যে আমরা ইনশাআল্লাহ শুরু করব। Before we dive in the class, give me a shout in the comments if you are catching me loud and clear. Please, একটু জানাবেন যে আপনারা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, ভিডিও ঠিক আছে কিনা। আমরা যদি আপনাদের কাছে একটু কনফার্মেশন পাই আমরা ইনশাআল্লাহ শুরু করে দেব। জি, আকমল হোসাইন গুলজার ভাই আছেন, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জাস্ট 30 সেকেন্ডস, 30 সেকেন্ডসের মধ্যে ইনশাআল্লাহ শুরু করে দেব। আপনারা গত দিনের ক্লাসটি আশা করছি আপনারা দেখেছেন। আজকে আমরা চেষ্টা করব টপিকটির মোটামুটি শেষ দিকে চলে যাওয়ার ইনশাআল্লাহ। ওকে, আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, কুয়াশার চাদর রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবেন? আমাকে ইনবক্সে নক দিবেন, আপনাকে দেখিয়ে দিব। ঠিক আছে? ওকে, সব কিছু ঠিক আছে। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা গতদিন আপনাদেরকে আমি ছোট্ট করে কিছু বিষয় একটু মনে করিয়ে দিব, কারণ আজকের ক্লাস বুঝতে গেলে আমাদের জিনিসটা লাগবে। আমরা রাইট ফর্ম অফ ভার্বে একটা জিনিস পড়েছিলাম, আপনাদের মনে থাকার কথা। আমরা বলেছিলাম যে যখন হচ্ছে বাক্যে কোনো প্রিপোজিশন থাকে, যখন প্রিপোজিশন থাকবে, আমি তখন আপনাদেরকে বলেছিলাম যে প্রিপোজিশন থাকলে আমরা শুধু প্রিপোজিশন আগে যে নাউনটি থাকে সেই নাউনটি দেখে আমরা বাক্যে ভার্ব লিখব, এটি আমরা শিখেছিলাম। এবং গতদিন বলেছিলাম যে এগুলো হচ্ছে সব হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলো যখন সেন্টেন্সে থাকে তখন আমরা কিন্তু সামনের সাবজেক্টে দেখে বাক্যে কি করি, ভার্ব লিখি। এটার পরে কি আছে আমাদের দেখার প্রয়োজন হয় না, পরে কি আছে আমরা দেখি না, শুধু সামনে কি আছে দেখি। তো আপনাদের বলেছিলাম যে আমি আপনাদেরকে বলে দিব যে কখন এই প্রিপোজিশনের পরে এবং আগে নাউন আছে। আমরা সবসময় বলেছি প্রিপোজিশন আগেরটা দেখে ভার্ব লিখবো, কিন্তু কখন আমরা আগেরটা দেখবো না পরেরটা দেখবো, এই বিষয়টা আজকে প্রথমে একটু ক্লিয়ার হয়ে নিব যে কোন কোন ক্ষেত্রে আমরা প্রিপোজিশন আগে নাউন দেখবো না, প্রিপোজিশনের পরে নাউনটি দেখবো। এটি আমরা প্রথমে আজকে একটু ক্লিয়ার হয়ে নেব, কারণ এই অংশটা যদি মাথায় নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা গতদিন হচ্ছে আপনাদের একটা দেখিয়েছিলাম যে পার্সেন্ট এবং হচ্ছে ফ্র্যাকশন। পার্সেন্ট এবং ফ্র্যাকশনের সময় বলেছিলাম যে যখন পার্সেন্ট এবং ফ্র্যাকশন থাকে তখন আমরা কি করব, পরে নাউন দেখে ভার্ব লিখবো, কালকে আমরা এরকম একটা দেখেছিলাম। তো আজকে আমরা আরো কয়েকটা জায়গায় দেখে নিব যে জায়গাগুলোতে আমাদের একইভাবে আমাদের কি করতে হয়, আমাদের প্রিপোজিশনের পরের নাউনটি দেখে ভার্ব লিখতে হয়। সেই শব্দগুলো কি কি আমরা একটু দেখে নিই। দেখেন এখানে আমি লিখে দিয়েছি, এদের পরে নাউন দেখে বাক্যের ভার্ব বসবে। এদের পরের গুলো দেখতে হবে, আগের গুলো দেখবো না। শুধু এই অংশটা আপনাদেরকে একটু নোট করে একটু পড়ে মনে রাখার চেষ্টা করতে, এই অংশটা। ঠিক আছে? যদিও এগুলো নিয়ে পরবর্তীতে আমরা আরো কিছু ব্যাখ্যা আমরা দেখব, কিন্তু তবুও এই কয়েকটা জিনিস আপনাদেরকে পড়ে মনে রাখতে হবে। এই কয়েকটা জিনিস ছাড়া আর যত ভাবে বাকি প্রিপোজিশন আসবে সবসময় আগে নাউন দেখে ভার্ব লিখবে। শুধু এগুলোর ক্ষেত্রে আমরা পরেরটা দেখবো। যেমন এখানে কি আছে, ফ্র্যাকশন এবং পার্সেন্ট। আমরা গতদিন দেখেছি যে ফ্র্যাকশন পার্সেন্টের পরে যে নাউন থাকে এই নাউন দেখে আমাদের বাক্যে ভার্ব লিখতে হয়। এগুলোর আগে কি আছে দেখা লাগে না, এই প্রিপোজিশন আগেরটা দেখি না, প্রিপোজিশন পরে কোন নাউন প্রনাউন আছে সেটি দেখে বাক্যে আমরা ভার্ব লিখি। একইভাবে এ লট অফ, লটস অফ, এ লট অফ মানে অনেক, লস্ট অফ মানে অনেক। এগুলোর পরেও দেখবেন যেগুলোর পরে যে নাউন থাকে সে নাউনটি সিঙ্গুলারও থাকতে পারে, আবার নাউনটি প্লুরালও থাকতে পারে, দুটিই হয়। এগুলোর পরে নাউনটা সিঙ্গুলারও বসে, প্লুরালও বসে। যেহেতু সিঙ্গুলারও বসে, প্লুরালও বসে, আমাদেরকে এই নাউনটা দেখে হচ্ছে এখানে আমাদের ভার্ব লিখতে হয়। এ লট অফ এবং লটস অফ এর আসলে কোনো প্রভাব নাই, এগুলোর কোনো ভ্যালু নেই, এরা শুধুমাত্র অনেক অর্থে বাক্যে বসে। ওই নাউনটাকে শুধুমাত্র অনেক অর্থে বোঝায়, কিন্তু এদের ভার্বের সাথে কোনো রিলেশন নেই। ভার্বের সাথে রিলেশন হচ্ছে নাউন এবং প্রনাউন। এখানে যেই নাউন প্রনাউন থাকবে তাদের নাউনই থাকে নরমালি। এরপর আরেকটা হচ্ছে দ্য গ্রেটার পার্ট অফ, আরেকটা হচ্ছে গ্রেটেস্ট পার্ট অফ। এখানে অফ আছে, অনেকে আমরা আগের নাউনটা দেখতে চাইবো, কিন্তু এদের ক্ষেত্রে আমরা আগের নাউন দেখতে পারবো না, পরের গুলোই দেখতে হবে। পার্ট অফ, রেস্ট অফ, তারপরে মোর দেন ওয়ান, মোর দেন টু, থ্রি। আমরা এগুলো এক্সাম্পল দেখলে আপনারা আরো ক্লিয়ার হবেন।
এবং আরেকটা হচ্ছে এখানে আরেকটা জিনিস লিখে দিয়েছি যে আইদার অর, নাইদার নর, অর, নট অনলি বাট অলসো, নট বাট। এই কয়েকটা জিনিস থাকলে আমরা পরে নাউনটা দেখে বাক্যে ভার্ব লিখবো। যেমন গতদিন আপনাদেরকে একটা পড়িয়েছিলাম যে যখন ফ্র্যাকশন থাকবে, যখন আমরা দেখবো যে বাক্যে এরকম ফ্র্যাকশন আছে, তখন আমরা কি করব, তখন এই অফের পরে নাউনটি দেবো। এখানে ওয়ার্ক আছে, ওয়ার্ড দেখে বাক্যের ভার্ব লিখবো। তো ওয়ার্ড দেখে ভার্ব লিখলে গতকাল কিন্তু আমরা বলেছিলাম যে 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, যে এখানে হ্যাজ বিন, এখন ওয়ার্ড যেহেতু সিঙ্গুলার আছে আমাদেরকে এখানে হ্যাজ বিন আমাদের আনসার করতে হচ্ছে। ইজ মিনিং এর কারণে হয় না, প্যাসিভ হয় না। আর হ্যাভ বিন এখানে প্লুরাল, এইটা প্লুরালের জন্য কিন্তু ওয়ার্ডটা তো সিঙ্গুলার আছে, তো হ্যাভ আর লেখা যাবে না, কতদিন বুঝিয়েছিলাম। এই যে আমরা পরের নাউনটা দেখছি, এখন যে আলোচনাটা করলাম এই ক্ষেত্রে আমরা পরের নাউনটি দেখব। যেমন এক্সাম্পল দেখেন, এক্সাম্পল দেখলে বিষয়গুলো একদম মাথায় ঢুকবে। যেমন এইটা দেখেন, অনেকগুলো বাক্য আছে, এ লট অফ আছে না, বলেছি এই লট অফ হলে এই অফ এর আগে দেখা যাবে না, পরে কি আছে দেখতে হবে। পলিউশন আছে, পলিউশন কি সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার ইজ দিয়েছি। তাহলে আজকের পর থেকে যখন নিজে থেকে কিছু লিখবেন, এ লট অফ যখন ব্যবহার করছেন তখন অনেকে কনফিউজড হয়ে যায়, আচ্ছা এখানে কি লট অফ এর পরে ইজ হবে নাকি আর হবে। আজকে থেকে মনে রাখতে হবে পরে নাউনটা আপনি যেরকম ভাবে দিবেন সেরকম ভাবে আপনি ভার্বটা লিখবেন। যেমন এখানে লেখা আছে আ লট অফ ট্রিজ, প্লুরাল দিয়েছি, এখন কি করেছে আর দিয়েছি, ঠিক আছে আর দিয়েছি। এখানে লটস অফ বুক, বুক সিঙ্গুলার আছে এজন্য হ্যাজ দিয়েছি। এখানে আবার লটস অফ বুকস প্লুরাল আছে, হ্যাভ দিয়েছি। শুধু পরেরটা দেখবে, এদের ক্ষেত্রে আগে দেখা যাবে না। এ লট অফ নিউজ, নিউজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আমরা আলোচনা করেছিলাম। প্রিপোজিশন আছে, যেহেতু প্রিপোজিশন আছে আগে দেখতে হবে। এখন এখানে আবার প্রিপোজিশন আছে, কিন্তু এই লট অফ এর পরেরটা দেখতে হয়, আগে যাওয়া যায় না। এই জন্য নিউজ দেখে আমরা বাক্যে কি লিখছি, ইজ লিখছি, ঠিক আছে। আ লট অফ নিউজ ইজ ইন দোজ পেপারস ইজ আনরিলায়েবল, যে পত্রিকার অনেক খবর, এটা হচ্ছে বিশ্বাসযোগ্য নয়, এগুলো বিশ্বাস করা যায় না। এই যে দেখেন মোস্ট অফ আছে, পরেরটা দেখবো জুয়েলারি সিঙ্গুলার, এর জন্য আমরা ইজ লিখবো। এই জুয়েলারি শব্দটা কিন্তু সিঙ্গুলার, এবং জুয়েলারি কিন্তু গণনা করা যায় না। আপনাকে যদি বলি জুয়েলারি গুনেন, আপনি হয়তো রিং গুনবেন, ঠিক আছে, আপনি হয়তো বা চেইন গুনবেন, কিন্তু আপনি কিন্তু জুয়েলারি গুনতে পারবেন না, এটা কিন্তু আনকাউন্টেবল, ঠিক আছে, ফার্নিচারের মতো। হ্যাঁ, আচ্ছা এরপর আছে দেখেন মোস্ট অফ, এটার পরে প্লুরাল নাউন আছে আর হয়েছে। এই যে শব্দগুলো যে এ লট অফ, লটস অফ, তারপরে মোস্ট অফ, এরকম ভাবে যেগুলো দেখালাম, ফ্র্যাকশন গুলো দেখালাম, এদের পরে আপনি আপনার মন মতো আপনি যদি সিঙ্গুলার ব্যবহার করতে চান করতে পারেন, যদি প্লুরাল ব্যবহার করতে চান করতে পারেন। সো আপনার মাথায় টেনশন নিতে হবে না যেখানে কি সিঙ্গুলার দিব নাকি প্লুরাল দেবো, এই টেনশন নিতে হবে না। আপনি যেভাবে বলতে চান বলতে পারেন, এ লট অফ ম্যাঙ্গোজও বলতে পারেন, এই লট অফ ম্যাঙ্গোও বলতে পারেন, আপনার ইচ্ছে। ম্যাঙ্গো লিখলে ইজ দিবেন, ম্যাঙ্গোস বললে আর দিবেন, এটাই আপনার কাজ। অর্থাৎ পরেরটা দেখতে হবে। আমার মনে হয় আপনাদের মাথায় ঢুকেছে। অনেকগুলো জিনিস নয় কিন্তু কয়েকটি জিনিস, হ্যাঁ কয়েকটি জিনিস জাস্ট একটু পরে মনে রাখতে হবে। এখানে দেখেন দ্য গ্রেটার পার্ট অফ দ্য ল্যান্ড, এই যে ল্যান্ড কি সিঙ্গুলার আছে না, ইজ লিখেছি। আবার দ্য গ্রেটার পার্ট অফ দ্য স্টুডেন্টস, এখানে কি স্টুডেন্টস প্লুরাল আছে, এই জন্য হ্যাভ লিখেছি, কারণ প্লুরাল বলে হ্যাভ বসে। শেষ। আপনি শুধুমাত্র এই কয়েকটা জিনিস মনে রাখবেন যে এদের পরে নাউন দেখতে হবে, আর সব ক্ষেত্রে শুধু আগেরটা দেখতে হবে, তাহলে দেখবেন আপনি এই ভার্ব লেখার ক্ষেত্রে আপনি ভুল করবেন না, সবসময় জিনিসটা গোছানো থাকবে। ওকে, ক্লিয়ার? বলেন তো এই অংশটা একদম ক্লিয়ার হয়েছেন আপনারা? বলেন, এই অংশ ক্লিয়ার থাকলে আমি পরে আলোচনা চলে যাবো ইনশাআল্লাহ। কোনো সমস্যা আছে? সরি। আচ্ছা ক্লিয়ার বলেছেন, জি ফয়সাল আলী ভাই, থ্যাংক ইউ। আফিফা, আফরিন, ওকে ঠিক আছে। যদি আপনাদের বুঝতে অসুবিধা না থাকে, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সবই আলোচনা আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এবার আসেন আমরা আমাদের পরীক্ষায় আসার মতো যে প্রশ্নগুলো পরীক্ষায় আমরা আসতে দেখি, আমরা সেগুলো একটু দেখি এবং কিছু প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। আমি আপনাদেরকে গতদিন যে অ্যাজ এস অ্যালং উইথ অ্যাকম্পানিড বাই যে রুলটা দিয়েছিলাম, এটা পরীক্ষাতে যেহেতু প্রচুর আসে, আরেকটা জিনিস পরীক্ষাতে অনেক বেশি আসে, সেটি হচ্ছে এখন আমরা যেটি পড়বো, ঠিক আছে, এখন যেটি আমরা পড়বো খেয়াল করেন। এখানে এই অংশটা কিন্তু আমি একটু আগে লিখেছিলাম যে এদের পরেও আমাদের পরে নাউনটি দেখতে হবে। দেখেন আইদার হি অর হিজ ফ্রেন্ডস, এই যে আইদার অর, নাইদার নর, আইদারের সাথে অর থাকে, নাইদারের সাথে নর থাকে। খেয়াল করবেন পরীক্ষা এইটা থেকেও পরীক্ষা প্রশ্ন দেয়। আইদারের সাথে যদি নর দিয়ে দেয় তাহলে কিন্তু হবে না, আবার নাইদারের সাথে যদি অর দিয়ে দেয় তাহলে কিন্তু হবে না। নাইদারের সাথে নর, এন এন মিল থাকতে হবে, ঠিক আছে। আর এখানে আইদারের সাথে অর, এন এন মিল থাকবে, এটা জাস্ট মনে রাখলেই হলো। আইদারের সাথে অর, নাইদারের সাথে নট থাকবে। এখন এদের ক্ষেত্রে কিন্তু বাক্যে আমাদের দুইটা নাউন থাকবে বা দুইটা প্রনাউন থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে। যেমন এখানে একটা আছে, এখানে একটা আছে,
হ্যাঁ, এই যে এখানে নো ড্যামেজ এখানে একটা আছে, আবার ইনজুরিজ আরেকটা আছে। মনে রাখতে হবে এদের ক্ষেত্রে পরের নাউন দেখে আমাদের বাক্যের ভার্ব লিখতে হবে। এই কয়েকটা জায়গায় শুধুমাত্র পরের নাউন দেখতে হয়। এদের ক্ষেত্রে আমরা পরের নাউন দেখবো, যেমন এখানে আইদার হি ওর হিজ ফ্রেন্ডস আর টু ব্লেম, ঠিক আছে? এখানে হিজ ফ্রেন্ডস প্লুরাল আছে তো আর লিখেছি, ইনজুরিজ প্লুরাল আছে তো ওয়ার লিখেছি। এদের ক্ষেত্রে আমরা পরের নাউন দেখবো, পরের প্রোনাউন দেখবো, আগে দেখবো না, আগে কি আছে দেখবো না। এখানে এই হি দেখার দরকার নেই, ড্যামেজ দেখার দরকার নেই, শুধু পরেরটা দেখবো, ঠিক আছে? তাহলে আমাদের জিনিসটা গোছানো হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন এখানে আরো আছে, এখানে দেখেন যে স্টার্স আছে, আমরা ওয়ার লিখেছি। এখানে আই আছে, এম লিখেছি, এ দিয়ে দেখা যাবে না। এখানে মুন আছে, দেখা যাবে না। ওকে, নট মারিয়া বাট হার ফ্রেন্ডস, ফ্রেন্ডস আছে, আমরা আর লিখেছি। পরেরটা, শুধু পরেরটা দেখবো। নট অনলি জোনাথন এন্ড জো বাট অলসো রবার্ট, এই যে রবার্ট আছে পরে, বাট অলসো পর রবার্ট, এই রবার্ট দেখে বাক্যে ভার্ব লিখবো। এটি আমাদের কাজ। যদি বুঝে থাকেন এই প্রশ্নগুলোর আনসার চটপট কমেন্টে লিখে ফেলেন, চটপট, ঠিক আছে? এই প্রশ্নগুলো দেখেন পারেন কিনা, কুইক দেখেন একদম ভালোভাবে করতে পারছেন কিনা। আচ্ছা, আমি কিন্তু আপনাদের পড়াটা একদম বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, এগুলো যদি আপনারা বইতে পড়তে যান দেখবেন একদম ছড়ানো ছিটানো ভাবে, অনেকভাবে এগুলো বইতে লেখা আছে, অনেক ক্ষেত্রে এগুলো ক্লিয়ার না। আমি বিষয়গুলোকে একদম ক্লিয়ার করে দিয়েছি। যারা একটু কষ্ট করে পড়বেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু এগুলো নিয়ে মানে বসে থাকতে হবে না, আটকে থাকতে হবে না, ঠিক আছে? বাট একটু তো কষ্ট করতে হবে, একটু তো চেষ্টা করতে হবে। ওকে, আমাদের উত্তর আসতেছে। স্যার ভালোভাবে দেখতে পাচ্ছি না। ভালোভাবে দেখতে পাচ্ছেন না কেন? ভালোভাবে তো দেখতে পাওয়ার কথা। কি সমস্যা হচ্ছে দেখতে? দেখতে পাওয়ার কথা তো না, আনসার দেখা যাচ্ছে না। আচ্ছা, আর দেখতে পাবেন না, ওকে। আচ্ছা আচ্ছা, অনেকেই আনসার লিখেছেন। আচ্ছা, একজন বলছেন দেখতে পাচ্ছেন। আপু, আপনার এখানে দেখতে না পাওয়ার কোনো সমস্যা বুঝতে পারছি না, আপনি একটু রিফ্রেশ করে দেখতে পারেন। আর বাকিদের হয়তো বা সমস্যা হচ্ছে না। ওকে, আমরা একটু দেখি আমাদের এখানে যে প্রশ্নগুলো আছে, যদি আমরা একটু খেয়াল করি, যে আমরা এখানে বলেছি যে আইদার এবং হচ্ছে এদের সাথে যেই দুটি যেই মানে সাবজেক্ট থাকবে, আমরা পরেরটা দেখে বাক্যে ভার্ব লিখবো। আয়ের সাথে তো আর লেখা যাবে না, সো এটি ভুল। আয়ের সাথে এম লেখা যাবে, আইদার দে অর আই এম রং, এটি হতে পারে। এখানে আয়ের পরে ইজ দেয়া আছে, আয়ের পরে ইজ হবে না, আয়ের পরে ওয়ারও হবে না, সো এগুলো হচ্ছে সব ভুল। আমাদের আনসার হচ্ছে তাহলে সি, হ্যাঁ, আইদার দে অর আই এম রং। আর পরে যেরকম আছে আইদার অর মাই ফ্রেন্ডস ড্যাশ দ্য ওয়ার্ড, দেখেন এখানে ভার্বটা আমাদের বসাতে হবে। তো এখানে আইদার অর আছে, তাহলে পরেরটা দেখে ভার্ব লিখতে হবে। ফ্রেন্ডস কি প্লুরাল আছে? যেহেতু প্লুরাল আছে তাহলে আমাদেরকে কিভাবে লিখতে হবে দেখেন, এই মাই ফ্রেন্ডস এর সাথে হ্যাজ লেখা যায় না, প্লুরাল হলে আমাদেরকে হ্যাভ লিখতে হয়, প্লুরাল হলে আমরা হ্যাজ লিখতে পারি না, সো এটি নেওয়া যাবে না। আইদার আই অর মাই ফ্রেন্ডস ইজ লেখা আছে, ফ্রেন্ডস এর সাথে ইজ হবে না। ফ্রেন্ডস এর সাথে ওয়াজ আছে, ওয়াজ হবে না। ফ্রেন্ডস এর সাথে হ্যাভ আছে, সো এটি আমাদের আনসার হবে আইদার আই অর মাই ফ্রেন্ডস হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে? পরে বলেছে যে এখানে আছে আইদার শি অর হার সিস্টার, সিস্টার্স এর পরে ইজ লেখা যাবে না, ইজ লেখা যাবে না, আর লেখা যাবে। এখানে আর আছে, দুই জায়গায় আছে, তাহলে এখানে অন্য কোনো জায়গায় ভুল আছে। দেখেন নাইদারের সাথে নর হবে, কিন্তু এখানে আইদারের সাথে নর দিয়েছে, সো যেহেতু আইদারের সাথে নর দিয়েছে এটি তাহলে ভুল। সো আমাদের সি নাম্বারে কি করতে হবে, আনসার হিসেবে নিতে হবে। সি নাম্বার আমাদের আনসার হিসেবে নিতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। কোনো কনফিউশন থাকলে বলবেন। ঠিক এইভাবেই আপনাদেরকে একটু ভেবে প্রশ্নগুলো আনসার করতে হবে, তাহলে দেখবেন জিনিসগুলো সহজ হয়ে গেছে। হ্যাঁ, কঠিন হবে না একদমই। আমরা আর দুইটা প্রশ্ন দেখি, তারপর আমরা পরের কনসেপ্টে চলে যাব। এখানে বলেছে যেরকম দেখেন, এখানে আছে যে নাইদার বা বুলবুল নর হিজ প্যারেন্টস আছে। তো প্যারেন্টস এখানে যেহেতু প্লুরাল আছে,
প্লুরালের সাথে হ্যাভ লেখা যায়, হ্যাজ লেখা যায় না, হ্যাজ লেখা যায় না, এবং হিজ প্যারেন্টস এর সাথে কিন্তু শ্যালও লেখা যাবে না, শ্যালও লেখা যায় না। সো আনসার কি হবে? শুধু হ্যাভ আনসার হবে। নাইদার জেইন নর হার ব্রাদার্স, এই যে ব্রাদার্স আছে প্লুরাল, সো প্লুরাল হলে আমরা জানি যে এখানে নিডস ভার্বের সাথে এস দেয়া যাবে না, ইজ লেখা যাবে না, হ্যাজ লেখা যাবে না। সো আনসার কি হবে? আনসার কিন্তু হবে নিড। ঠিক আছে, নিড আনসার হবে। নাইদার মিস্টার করিম নর হিজ ফ্রেন্ডস আর ইনভাইটেড টু স্পিক এট দ্য সেমিনার, এখানে ফ্রেন্ডের পরে আর দিয়েছে, আর তো দেয়া যাবে না তাই না, আর দিলে তো ভুল হবে। তো ফ্রেন্ডের পরে আমাদেরকে সিঙ্গুলার নিতে হবে। তো ইজ ইনভাইটেড টু স্পিক এট দ্য সেমিনার আছে, এটা হতে পারে। আর এখানে হবে না, ইজ টু স্পিক এট দ্য সেমিনার, ইজ টু স্পিক, আর এখানে আর, তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি নাইদার মিস্টার করিম নর হিজ ফ্রেন্ড ইজ ইনভাইটেড টু স্পিক এট দ্য সেমিনার, আমাদের আনসার হচ্ছে এইটাই হবে, যে এখানে সরি এই নাম্বার ইজ ইনভাইটেড টু স্পিক এট দ্য সেমিনার, যে তাকে সেমিনারে কথা বলার জন্য ডাকা হয়েছে। ঠিক আছে, আমি আশা করব আপনারা একদম ক্লিয়ার হয়েছেন। কোনো প্রবলেম থাকলে বলবেন। আমরা তাহলে আমাদের পরের কনসেপ্টে চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা এরপরে যে বিষয়টি দেখব, আপনারা এখানে আরো কিছু এমসিকিউ দেয়া আছে, আপনারা এগুলো নিজেরা পিডিএফ পেয়ে গেলে আপনারা সেখান থেকে একটু প্র্যাকটিস করে নেবেন, ইনশাল্লাহ অসুবিধা হবে না। এরপরে যদি কোনো প্রবলেম থাকে জানাবেন, আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ দরকার হলে সেগুলো আবার আপনাদের বুঝিয়ে দিব, কোনো অসুবিধা নেই। ওকে, এবার আসেন আমরা এইবার যে বিষয়টি বুঝতে চাই, এটি পরীক্ষাতে বেশ কয়েকবার আসছে এবং সামনে আসবে, একটু কনফিউজড আমরা হয়ে যাই, একটু বুঝে নিলে আমরা সহজে পারবো ইনশাল্লাহ। সেটি হচ্ছে যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস। হ্যাঁ, আমরা অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস দেখবো, যেমন ধরেন 2 + 2 = 4, এটা একটা ম্যাথ তাই না, এটা একটা ক্যালকুলেশন, হিসেব, এরিথমেটিক। হ্যাঁ, এখন এই যে পাটিগণিত হোক বা বীজগণিত হোক, কোন একটা ক্যালকুলেশনকে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনকে যদি আপনি ওয়ার্ডে প্রকাশ করেন, শব্দে প্রকাশ করেন, আপনি এই যে লিখলেন, এই যে এখানে ধরেন আমি 4 লিখলাম, এটা তো একটা মানে প্রকাশ করলাম, আমি লিখে প্রকাশ করলাম তাই না, 2x + y লিখলাম, এটাও তো আমি লিখে প্রকাশ করলাম, এগুলো তো শব্দের মতো হয়েছে। ঠিক আছে, তো যখনই আপনি এরকম ভাবে লেখায় প্রকাশ করবেন, মনে রাখতে হবে এদেরকে সিঙ্গুলার ধরতে হবে। এদেরকে কি ধরতে হবে? সিঙ্গুলার ধরতে হবে, কারণ এইটা পুরোটা একটা ম্যাথ হিসেবে, একটা ক্যালকুলেশন হিসেবে এগুলোকে আমাদের সিঙ্গুলার ধরতে হবে। সবসময় আমরা এগুলোকে সিঙ্গুলার ধরবো। যেমন এখানে লেখা আছে, দেখেন এখানে বলছে 2 × 2 = 4। এই যে 2 × 2 এটা কিন্তু সিঙ্গুলার, এটা কি? এটা কিন্তু সিঙ্গুলার, আমাদেরকে এটাকে সিঙ্গুলার ধরতে হবে। তো যদি সিঙ্গুলার ধরি তাহলে আমাদের ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, এই জন্য 2 × 2 = 4, 2 × 2 = 4, সিঙ্গুলার ধরে আমাদেরকে আনসার লিখতে হবে। যেমন এখানে আমরা বলছি যে 6 & 5 = 11, 6 এবং 5 কে যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু সেটা 11 হবে, সেটা 11 হবে। সিঙ্গুলার ধরতে হবে, এই জন্য কিন্তু আমরা এখানে এস যোগ করেছি, থার্ড পারসন সিঙ্গুলার বলে আমরা এস যোগ করেছি। 5 × 5 = 10, 4 × 2 এখানে গুণ করেছে, 4 × 2 মানে 4 কে 2 দিয়ে গুণ করলে, অর্থাৎ 4 যদি দুইবার নেই তাহলে সেটা 8 হবে। ঠিক আছে, 4 × 2 = 8। এরকম ভাবে যত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসবে সবগুলোকে আমরা কি করব? সিঙ্গুলার ধরবো। কখনো এগুলোকে আমরা প্লুরাল ধরে আনসার করব না। হ্যাঁ, যেমন যে যদি এরকম বীজগণিত দিয়ে দেয় 2x + y, অনেকের কাছে মনে হবে এখানে তো দুইটা সংখ্যা, তাহলে প্লুরাল ধরি, আসলে না, এখানে আপনাকে সিঙ্গুলার ধরতে হবে। অনেক সময় এইভাবে দিতে পারে, এই 5 × 5 = 10 না, অনেকে 5 + 5 এরকম ভাবে দিতে পারে, 5 + 5 = 10, এই প্লাস দিয়ে দিলেও সেটা সিঙ্গুলার, কারণ এই যে আমি 5 + 5 এইভাবে না লিখে, এরকম ভাবে না লিখে আমি এইভাবে লিখছি 5 + 5 = 10, এই যে এই কথাটাকে আমি এইভাবে লিখেছি, দেখেন এই কথাটাকে এইভাবে লিখেছি। তো যখন এরকমের কোনো ম্যাথমেটিক্স, কোনো একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস আমাদের এইভাবে দিবে, আমরা অবশ্যই সেটাকে সিঙ্গেল ধরে আমরা কি করব? সিঙ্গুলার ধরে আমরা ইনশাআল্লাহ আনসার করব, তাহলে প্রবলেম হবে না, ইনশাআল্লাহ আমরা সহজে পেরে যাব। আমরা আশা করি বুঝেছেন আপনারা। ওকে, আমরা যদি এখন একটু প্রশ্ন দেখি, এই প্রশ্নটা দেখেন এখানে, এটা হচ্ছে আমাদের 11তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন ছিল। এখানে বলছি 2 × 2 - 4, তো এই যে 2 × 2 আছে, হ্যাঁ 2 × 2 তাহলে সিঙ্গুলার ধরতে হবে, তাহলে সিঙ্গুলার ধরলে ভার্বের শেষে তো এখানে এস আসবে, তো এখানে এস নাই, সো এটি ভুল। মেড পাস্ট দেওয়া যাবে না, পাস্ট দেওয়া যাবে না কেন? কারণ এটা একটা ম্যাথমেটিক্যাল একটা বিষয়, এটা কিন্তু একটা কি বলা যায় যে
সায়েন্টিফিক ট্রুথের মতো 2 আর 2 যোগ করলে 4 হবে, তাই না? সায়েন্টিফিক ট্রুথ। তো সায়েন্টিফিক ট্রুথ প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা লাগে, অন্য টেন্সে লেখা যায় না। সো এখানে পাস্টে আমরা লিখতে পারবো না, এখানে মেকও দিতে পারবো না, মেকের সাথে এস নাই, সো এটিও দিতে পারবো না। সো আনসার হবে মেক্স। হ্যাঁ, 2 and 2 মেক্স 4। 4 and 4 ড্যাশ 8, তো এখানেও 4 and 4 আছে, মিক্স হবে। ঠিক আছে, 4 and 4 মেক্স 8। আমরা একটু মনে রাখবো, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে সচরাচর। এবার আসেন আমরা পরের যে কনসেপ্টটি বুঝতে চাই। সাবজেক্ট প্লুরাল থাকলে আমাদের কি করতে হবে? সাবজেক্ট প্লুরাল থাকলে আমাদেরকে সেই অনুযায়ী আমাদের বাক্যের ভার্ব কিন্তু লিখতে হবে। ঠিক আছে, সেই অনুযায়ী আমাদের বাক্যের ভার্ব লিখতে হবে। যদি একটু খেয়াল করেন যে এখানে আমরা কিন্তু ট্রিথ আর কাভার্ড উইথ এ হার্ড সাবস্টেন্স কল্ড এনামেল। হ্যাঁ, আমাদের দাঁতের উপরে যে সাদা জিনিসটা রেখে এনামেল বলে, এটাই বলা হয়েছে যে টিথ। টিথ এখানে টুথ কিন্তু একটা, এটা সিঙ্গুলার, কিন্তু টিথ কিন্তু প্লুরাল। সো আপনি যদি না চিনেন যে টিথ হচ্ছে প্লুরাল, তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু পরীক্ষা আপনি লিখতে পারবেন না। হ্যাঁ, লিখতে পারবেন না। তো টিথ প্লুরাল, এই জিনিসটা জানতে হবে। আমি পরবর্তীতে নাম্বার থেকে আপনাদের কোন কোন নাম্বারগুলো ইম্পর্টেন্ট এনটিআরস এর জন্য এগুলো আমি দিয়ে দিব, আপনারা সেগুলো পড়বেন। আপাতত যে কয়েকটা বলছি কয়েকটা একটু মনে রাখার চেষ্টা করেন। যে টিথ প্লুরাল, এটা আমরা জানি, টিথ বলতে অনেকগুলো দাঁত, এই জন্য কিন্তু আর লিখেছি। এয়ারক্রাফট, আপনাকে মনে রাখতে হবে এয়ারক্রাফট শব্দটা কিন্তু প্লুরাল। এয়ারক্রাফট সবসময় প্লুরাল মানে প্লুরাল হিসেবে বাক্যে বসে, এয়ারক্রাফট কখনো সিঙ্গুলার হয় না। ঠিক আছে, এয়ারক্রাফট এই যে আমাদের যে যত বিমানকে আমরা এয়ারক্রাফট বলতে বোঝাই, বা আপনি এরকমের যতগুলো এরকমের আকাশে উড়ে যানবাহন আছে, সবগুলোকে যদি আপনি এয়ারক্রাফট দিয়ে বুঝান, সব এগুলোকে প্লুরাল হিসেবে ধরতে হবে। এগুলোকে আপনি এয়ারক্রাফট শব্দটাকে সিঙ্গুলার ধরতে পারবেন না। লিখেছে দেখেন এয়ারক্রাফট ইউজ লিখেছে, ইউজেস তো দেই নাই। কেন দেই নাই? কারণ এটা প্লুরাল। প্লুরাল হলে আমি এখানে অ্যাজ দিতে পারবো না, এই জন্য কিন্তু অ্যাজ দেইনি। ঠিক আছে, তাহলে এয়ারক্রাফট একটি প্লুরাল নাউন, মনে রাখবো আমরা আজকে থেকে। এয়ারক্রাফট ইউজ কমপ্লেক্স এভিওনিক সিস্টেমস। হ্যাঁ, আর হোয়াট ডু মাইস লিভ অন, এখানে যদি খেয়াল করেন মাইস কিন্তু প্লুরাল, যেহেতু প্লুরালের জন্য ডু বসেছে, প্লুরাল হলে ডু বসে। ঠিক আছে, মাউস থেকে মাইস, মাউস হচ্ছে সিঙ্গুলার, মাউস থেকে মাইস সিঙ্গুলার প্লুরাল, জানতে হবে। এখন আসেন ফ্রুট এবং ফিশ নিয়ে আমি একটু কথা বলবো। ফ্রুট এবং ফিশ নিয়ে কথা বলা দরকার আছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। বিসিএস এ এই মানে রিসেন্টলি একটা প্রশ্ন আসছে, হ্যাঁ, বেশি দিন হয় নাই। সো একটু জানি আমরা, সহজ, কঠিন কিছু না। একটা বিষয় একটু জানেন খুব ভালোভাবে। দেখেন, আমি যদি আপনাদেরকে এইভাবে একটু লিখে দেই ভালো হয়। একটা হচ্ছে আমরা বলছি সিঙ্গুলার, সিঙ্গুলার এবং হচ্ছে প্লুরাল। মনে রাখতে হবে যে এই যে আমরা বলছি ফিশ, এই ফিশ শব্দটা সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হয়। ফিশ মানে সিঙ্গুলার, ফিশ মানে প্লুরাল। আবার ফিশের আরেকটা প্লুরাল ফর্ম আছে, সেটা ফিশেস, দুইটা প্লুরাল ফর্ম আছে। ফিশ শব্দটা দুইটা প্লুরাল ফর্ম। সেম ভাবে আমরা যদি লিখি ফ্রুট, এই যে ফ্রুট শব্দটা লিখলাম না, ফ্রুট শব্দটার এইটারও প্লুরাল ফর্ম ফ্রুট এবং এটার প্লুরাল ফর্ম ফ্রুটস, দুটোই হয়, দুটোই হয়। কিন্তু আমাদের জানতে হবে এই দুটোর মধ্যে পার্থক্য কি, পার্থক্যটা একটু বুঝতে হবে ভালো করে। আপনি মনে করেন যে আমি বাজার থেকে রুই মাছ কিনে নিয়ে আসছি। তো যেহেতু বাজার থেকে রুই মাছ কিনে নিয়ে আসছি, তো ধরেন আমি একটা রুই মাছ কিনে নিয়ে আসছি, তাহলে ওইটা কি আমি বলবো কি যে আই বট এ ফিশ, আমি একটা মাছ কিনেছি। আই বট আ ফিশ, আমি কিন্তু তখন সিঙ্গুলার ব্যবহার করবো যে আমি একটা রুই মাছ কিনে আনছি। আই বট এ ফিশ, আমি একটা রুই মাছ কিনেছি। আই হ্যাভ বট এ ফিশ, আমি একটা মাছ কিনেছি। এখন আবার যদি হয় অনেকগুলো রুই মাছ কিনেছি, তখন আমি কি বলবো? তখন আমি কি বলবো? তখন কিন্তু আমি এই ফিশ ব্যবহার করব, এই ফিশ ব্যবহার করব না। তখন আমি বলবো আই হ্যাভ বট, দেখেন লাইনটা আমি লিখে দিই যে আই হ্যাভ বট, আমি কিনেছি টু ফিশ, আমি দুইটা মাছ কিনেছি। আমি কিন্তু টু ফিশেস লিখতে পারবো না, টু ফিশেস লিখতে কিন্তু ভুল হবে। টু ফিশেস আমি লিখবো না, আমি লিখবো টু ফিশ। কেন? দেখেন আমি যে মাছ কিনেছি, রুই মাছ দুইটা কিনেছি, তিনটা, পাঁচটা, 10টা, যাই কিনেছি, একই জাতের কিনেছি, একই প্রকার। যখন একই প্রকারের অনেকগুলো মাছ হবে, অনেকগুলো যখন মাছ হবে, তখন কিন্তু আমরা এরকম ফিশ লিখবো, ফিশ দিয়ে লিখবো। ঠিক আছে, সিঙ্গুলার। আবার যদি এমন হয় যে আমি একটা রুই মাছ কিনেছি, একটা আমি কাতল মাছ কিনেছি, কয়েকটা আমি কই মাছ কিনেছি, অনেক রকমের যখন আমি মাছ কিনবো, অনেক প্রকারের মাছ কিনবো, তখন আমরা কি করব? তখন আমরা এই ফিশেস কথাটা ব্যবহার করব। এর মানে হচ্ছে এই ফিশ যে প্লুরাল, অনেকগুলো মাছ বলতে বোঝায় এক প্রকারের মাছ,
আর ফিশেস বলতে বোঝায় অনেক প্রকারের মাছ। যখন আপনার অনেক জাতের মাছ থাকবে তখন আপনি ফিশেস কথাটা ব্যবহার করবেন। এক কথায় ফিশেস দিয়ে বিভিন্ন মাছের প্রকার বোঝাবে, আর ফিশ বলতে একই রকমের অনেকগুলো মাছ বোঝাবে। সেম ভাবে ফ্রুটের ক্ষেত্রেও সেম। আপনি ধরেন একটা আম কিনেছেন, আপনি বলবেন যে আই বট এ ফ্রুট, আমি একটা আম কিনেছি, বা ইট ইজ এ ফ্রুট, এটা একটা আম, এটা একটা ফল, এটা একটা কাঁঠাল, এটা একটা ফল, আপনি এইভাবে বলতে পারেন। আবার আপনি অনেকগুলো আম কিনেছেন, তখনও কিন্তু বলবেন যে আই হ্যাভ বট মেনি ফ্রুট। ফ্রুটস বলা যাবে না, ফ্রুট বলতে হবে। আপনি তো শুধু আম কিনেছেন। আবার যদি এমন হয় আম, লিচি, পেয়ারা, আপনি অনেক প্রকারের আম কিনেছেন, তখন কিন্তু আপনাকে ফ্রুটস বলতে হবে। ঠিক আছে, আমার মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন। ওকে, আমার মনে হয় ক্লিয়ার হয়েছেন। সো যখনই আপনারা এইভাবে ফিশ এবং হচ্ছে ফ্রুট শব্দ দুইটা বাক্যের মধ্যে পাবেন, অবশ্যই বুঝে নেবেন যে সেখানে আলাদা আলাদা প্রকার বোঝাচ্ছে নাকি প্রকার বোঝাচ্ছে না। যদি প্রকার বোঝায় তখন ইএস দিয়ে আমরা প্লুরাল করব বা এস দিয়ে প্লুরাল করব, আর যদি সেটি না হয় তখন কিন্তু আমরা শুধুমাত্র এইটাকেই ফিশ এবং এইটাকেই এই ফ্রুটকে আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করি। যেমন একবার পরীক্ষাতে আসছিল যে নিচের কোন শব্দটি সিঙ্গুলার প্লুরাল উভয় ভাবে ব্যবহার করা যাবে, তখন অপশনে ছিল ফিশ। যারা জানে না যে ফিশ সিঙ্গুলার প্লুরাল দুইটাই হয়, তারা কিন্তু দাগাতে পারে না। তারা শুধুমাত্র ভেবেছে ফিশ তো সিঙ্গুলার, ফিশের প্লুরাল ফর্ম তো ফিশেস, তারা অনেক এরকম ভেবেছে। ইএস দেখে নাই, দাগায় নেই, দাগায় নেই মানে তারা ভুল করেছে। ঠিক আছে, সো আমরা আজকে থেকে জানবো ফিশ ইজ সিঙ্গুলার, ফ্রুটও সিঙ্গুলার, আবার ফিশও প্লুরাল, ফ্রুটও প্লুরাল। ওকে, প্রশ্ন দেখি। এখানে বলছে যে হি অ্যান্ড ড্যাশ ওয়েল। আমরা একটু এখানে যেটা আমরা দেখছি যে এন্ড দিয়ে দুইটা দুইটা শব্দকে যুক্ত করা হয়েছে। হি বলতে একজন ব্যক্তি, আই বলতে একজন, তাহলে দুইজন ব্যক্তি। কিন্তু দুইজন ব্যক্তি তাহলে কিন্তু দুইটা মিলে প্লুরাল হয়ে গেছে। প্লুরাল হয়ে গেলে আমাদেরকে এখানে প্লুরাল ভার্ব দিতে হবে। তো দুইজন হলে তো আর এম দেওয়া যাবে না, ইজ দেওয়া যাবে না, সো আর আনসার করতে হবে। বিন এখানে একা একা বসবে না, সো আমরা এখানে কি করছি, যেহেতু প্লুরাল আমরা এখানে আর ব্যবহার করছি। এরপরে বলছে মোস্তারেরা 4 বোন। হ্যাঁ, অষ্টম শিক্ষক নিবন্ধনে আসছিল, ওই সময় ট্রান্সলেশন অনেক বেশি আসতো। তো এখানে বলছে মোস্তারি এন্ড হার সিস্টার্স আর 4 ইন নাম্বারস। এইভাবেই এই বাক্যটা ট্রান্সলেট করতে হবে যে মোস্তারিরা 4 বোন, এইভাবে বলতে হয় মোস্তারি এন্ড হার সিস্টার্স আর 4 ইন নাম্বারস। হ্যাঁ, মোস্তারি হ্যাজ 4 সিস্টার্স, এটা মানে হচ্ছে মোস্তারির 4 বোন আছে, এটা মিনিং মিলে না। মোস্তারি হ্যাজ 3 সিস্টার্স, মোস্তারির 3 বোন আছে, এটাও মিলে না, কারণ তার আছে বলে নাই। মোস্তারি হ্যাভ, মোস্তারির পরে হ্যাভ তো বসবেই না, সো ভুল। তো এইটার ট্রান্সলেশনটা এইভাবে করতে হয়, মোস্তারি এন্ড হার সিস্টার্স আর 4 ইন নাম্বার। যদি আপনি বলেন যে জব্বাররা 4 ভাই, তখন কিভাবে বলতে হবে যে জব্বার এন্ড হিজ ব্রাদার্স আর 4 ইন নাম্বারস। হ্যাঁ, এইভাবে আপনাকে কথাটা বলতে হবে, জেনে রাখেন। আর এখানে দেখেন এই যে মেমোরেন্ডা, মেমোরেন্ডা কি থেকে আসছে, মেমোরেন্ডাম, এগুলো আমরা নাম্বারে গিয়ে শিখবো। কোন শব্দের শেষে যদি ইউএম থাকে সেটাকে এ করে দিলে সেটি প্লুরাল হয়ে যায়। মেমোরেন্ডাম মানে সিঙ্গুলার, আর মেমোরেন্ডা মানে হচ্ছে সেটি প্লুরাল। মেমোরেন্ডা মানে কি, সেটি প্লুরাল। ওকে, এখন যেহেতু এটা প্লুরাল, তার মানে আমাকে প্লুরাল ভার্ব দিতে হবে। এখন যদি কেউ না জানে যে ইউএম থাকলে সিঙ্গুলার হয় আর এ থাকলে প্লুরাল হয়, তাহলে সে কিন্তু পরীক্ষায় পারবে না। সুতরাং এগুলো কিন্তু জানতে হবে। আমি পরে লিস্টগুলো আপনাদের দিব ইনশাল্লাহ। আমরা সামনে হচ্ছে যে আমরা এই সাবজেক্ট এগ্রিমেন্ট শেষ করে আমরা ভয়েসটা শিখবো, তারপর আমরা ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ শিখবো, তারপরে আমরা ইনশাল্লাহ ওই টপিকগুলোতে আবার যেগুলো একটু মুখস্থ করতে হয় ওগুলোতে আমরা আস্তে আস্তে ঢুকবো ইনশাল্লাহ। প্রিপোজিশন আছে। আচ্ছা, এখন যেহেতু এটা প্লুরাল, আমরা কিন্তু প্লুরাল ভার্ব দিব। তো এখানে ইজ দেওয়া যাবে না, কারণ এটা যেহেতু প্লুরাল, ইজ দেওয়া যাবে না, প্লুরালের সাথে ইজ বসে না। হ্যাজ দেওয়া যাবে, এটা সিঙ্গুলার সাথে বসে। হ্যাভ দেওয়া যেতে পারে। মিনিংটা দেখি, বলছে দ্য মেমোরেন্ডা হ্যাভ নট ইম্পর্টেন্ট। তো এখানে ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আসলে আমরা হ্যাভ বসাই না, আমরা বি ভার্ব এম ইজ আর বসাই। ঠিক আছে, সো এখানে হ্যাভ মিনিং এর কারণে দিতে পারছি না, আর দিতে হচ্ছে কারণ বলা হচ্ছে দ্য মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট, যে এই আমাদের যে মেমোরেন্ডা আছে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, তো আপনি এভাবে বুঝে বুঝে আনসার করতে হবে। এই বিশেষগুলো একটু বুঝিয়ে নিলাম কেন, কারণ সামনে আমরা জটিল কিছু পড়বো, এই জন্য এই যে অংশটা একটু দেখিয়ে নিলাম। ওকে, আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, আপনার পেড ব্যাচ আছে? জি ভাইয়া, পেড ব্যাচ আছে, পেড ব্যাচ এখনো ভর্তি হওয়া যাবে, চাইলে ভর্তি হতে পারেন। রিয়াদ ভাই, থ্যাংক ইউ ফর কমেন্টস।
আপনারা আমাদের যেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটার ক্যাপশন এবং কমেন্টে আপনাদের 18তম শিক্ষক নিবন্ধনের জন্য একটা গ্রুপ খুলে দেওয়া হয়েছে এবং এই গ্রুপগুলোতে সবগুলো ক্লাস, পিডিএফ এবং হচ্ছে ক্লাসের সব আপডেটগুলো আমরা দিয়ে থাকি এবং আমাদের গ্রুপগুলো থেকে কিন্তু সাধারণ জ্ঞানের ক্লাসগুলো কিন্তু এখন আমাদের পেজে আসছে না, আমরা কিন্তু সেগুলো শুধু গ্রুপে দিচ্ছি। সো আপনারা আমাদের গ্রুপগুলোতে একটু যুক্ত হয়ে নেবেন যারা আমাদের সাথে আছেন, তাহলে ভালো হবে, ঠিক আছে? আশা করি বুঝেছেন। তানজিনা আক্তার বলেছেন, স্যার আয়ের সাথে আর বসানো যায় না, আয়ের সাথে আপনি আর বসাতে পারবেন না। আমি গতদিন দেখিয়েছিলাম যে আয়ের সাথে ইজ বসানো যায় যখন আই দিয়ে হচ্ছে আপনার আই দিয়ে যখন আমরা দেখি যে নিজেকে মানে যে বক্তা যিনি কথা বলছেন তাকে বোঝাচ্ছে না, আমি অর্থে বসছে না, তখন বলেছিলাম আমরা ইজ বসানো যাবে, ঠিক আছে? আর হচ্ছে আমাদের আল কাউসার ভাই আপনি বলেছেন মেমোরেন্ডা অর্থ কি? ভাই মেমোরেন্ডা শব্দের অর্থ হচ্ছে স্মারকলিপি, চিঠি বা কাউকে আপনি যখন কোনো চিরকুট পাঠাচ্ছেন সেটাকে মেমোরেন্ডা বলে আর কি। হ্যাঁ, নর্মালি আমরা স্মারকলিপি বলি আর কি। ওকে ওকে, আশা করি বুঝেছেন। আপনারা একটা গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ওকে, আর আমি তেমন কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট দেখছি না, আমরা ক্লাসে ফিরি। ওকে, দেখেন আমরা এরপরে যে বিষয়টি বুঝতে চাইবো, আমরা আস্তে আস্তে কিন্তু একটু একটু ট্রিকি কয়েকটা বিষয় বুঝতে যাচ্ছি, একটু মনোযোগ দিতে হবে, এই অংশটা একটু মনোযোগ চাই আপনাদের কাছ থেকে। দেখেন আমরা তাহলে এই যে কয়েকটা প্রশ্ন সলভ করলাম, এই প্রশ্ন সলভ করলে আমরা যেটা বুঝলাম যে এন্ড দিয়ে যখন এরকমের দুইটা জিনিসকে যখন আমরা যুক্ত করি তখন আসলে প্লুরাল হয়ে যায়। দুইজন আছে তো প্লুরাল, হ্যাঁ, হি অ্যান্ড আই ওয়ার প্লেইং, আমরা দুইজন খেলছিলাম, দুইজনকেই বোঝাচ্ছে তো এই জন্য প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হয়ে গেছে, ওয়ার লিখেছে। মাই ফাদার অ্যান্ড মাদার আর অ্যাট হোম, দুইজনে বাড়িতে আছেন, তাহলে বাবার মা দুইজন তো প্লুরাল, এই জন্য আর লিখেছি। ওকে, ইউ অ্যান্ড হি, তুমি এবং সে, দুইজন আর লিখেছি, দুইজন আর লিখেছি। কফি অ্যান্ড টি ওয়ার সার্ভড ইন দ্য ইভিনিং, এখানে কফিও দেয়া হয়, টিও, দুইটা কিন্তু আলাদা জিনিস, দুইটা আলাদা জিনিস যেহেতু ওয়ার লিখেছি। ওকে, এখন এই প্রশ্নটা দেখেন তো, সুমি অ্যান্ড বকুল ড্যাশ ফ্রেন্ডস, তারা দুইজন বন্ধু, ঠিক আছে? তাহলে প্লুরাল, প্লুরাল যেহেতু আমাদের কি করতে হবে, আমাদেরকে এখানে প্লুরাল ভার্ব দিতে হবে। হোয়েন আই স্টাডিড ইন দ্য স্কুল, যখন আমি স্কুলে পড়তাম, যেহেতু পাস্ট আছে ভার্ব টু আছে, তাহলে এই পাঁচটা ভার্ব টু হবে, যেহেতু ভার্ব টু হবে আর লিখতে পারবো না, এখানে ইজ লেখা তো যাবেই না কারণ প্লুরাল আছে, ইজ লেখা যাবে না, ওয়াজ লেখা যাবে না, প্লুরাল আছে, সো আমাদের আনসার হবে ওয়ার। যে সুমি অ্যান্ড বকুল ওয়ার ফ্রেন্ডস, তারা দুজন বন্ধু ছিল, হোয়েন আই স্টাডিড ইন হাই স্কুল, যখন আমি হাই স্কুলে পড়তাম তারা দুজন বন্ধু ছিল। তার মানে এন দিয়ে যখন দুজন ব্যক্তি দুইটা বস্তু যুক্ত থাকছে তখন কিন্তু সেটা প্লুরাল হয়ে যাচ্ছে, একটু খেয়াল করবেন। এখানে বলেছে যে মিথিলা অ্যান্ড জারিন ড্যাশ নট, এখানে মিথিলা জারিন দুইজন না, দুইজন হলে আমাদের এখানে প্লুরাল দিতে হবে, তো এখানে হ্যাজ ব্যবহার করা যাবে না, এটা ভুল। এখানে হচ্ছে আর এখানে আর আছে, হ্যাভ আছে, আর আছে, তাহলে তিনটাই ব্যবহার করা যাবে। তাহলে একটু মিনিং দেখি, এখানে বলছে মিথিলা এন্ড জারিন ড্যাশ নট টু ইচ আদার ফর 2 years ডিউ টু আ মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনাদেরকে পড়িয়েছিলাম যে ফর প্লাস যখন টাইম থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বলেছিলাম হ্যাভ বিন থাকবে অথবা হ্যাজ বিন থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ফর প্লাস টাইম থাকবে, এটা রাইট ফর্ম অফ ভার্বের একটা রুল ছিল। এখন হ্যাভ বিন হ্যাজ বিন পরে ভার্বের সাথে আইএনজি চলে, বলেছিলাম একটি কাজ শুরু হয়ে একটি সময় ধরে চলতে থাকে, এই জন্য আমাদের এভাবে লিখতে হয়। কিন্তু এখানে দেখেন একটাও এরকম নাই, একটাও এরকম নাই। তাহলে ফর প্লাস টাইম থাকলে যখন আমরা কন্টিনিউয়াসে লিখতে পারি না তখন বলেছিলাম প্রেজেন্ট পারফেক্টে লিখতে হয়। কিসে লিখতে হয়? প্রেজেন্ট পারফেক্ট। যে নন কন্টিনিউয়াস ভার্বে বলেছিলাম না যে যখন কন্টিনিউয়াস টেন্সে লেখা যাবে না তখন প্রেজেন্ট পারফেক্টে লিখে ফেলতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট এখানে কোনটা আছে? প্রেজেন্ট পারফেক্ট দেখতেছি এখানে হ্যাভ স্পোকেন আছে, হ্যাভ আছে আর ভার্ব থ্রি, হ্যাভ এর পরে ভার্ব থ্রি দিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো এটি আমাদের রাইট আনসার হবে। দেখেন মিলবেও, মিথিলা এন্ড জারিন হ্যাভ নট স্পোকেন টু ইচ আদার, যে মিথিলা এবং জারিন দুজনের সাথে কথা বলছে না ফর 2 years, 2 বছর ধরে, ডিউ টু আ মিসআন্ডারস্ট্যান্ডিং, একটি ভুল বোঝাবুঝির কারণে, একটি ভুল বোঝাবুঝির কারণে তারা 2 বছর ধরে কথা বলছে না, তাদের কথা বলাটা না মানে কথা বলাটা বন্ধ হয়েছে, 2 বছর হয়ে গেছে। অনেক দিন আগে শুরু হয়েছে এখনো কাজটি শেষ হয়নি, অনেক আগে শুরু হয়েছে এখনো শেষ হয়নি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে,
যে বলেছিলাম যে আগে শুরু হচ্ছে এখনো শেষ হয়নি, এরকম কাজগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে লেখা লাগে, পারফেক্ট কন্টিনিউয়াসে লেখা লাগে। যদি লেখা না যায় তখন প্রেজেন্ট পারফেক্টে লিখতে হয়। এই জন্য কিন্তু প্রেজেন্ট পারফেক্ট আমরা আনসার হিসেবে নিচ্ছি। একটু ট্রিকি আছে কোশ্চেন, খুব ভালোভাবে না বুঝলে এইসব প্রশ্নের আনসার কিন্তু পারা একটু কঠিন, ঠিক আছে, একটু পারা কঠিন। যারা আর স্পোকেন লিখেছেন ভাইয়া বুঝেছেন যে কেন আর স্পোকেন হবে না, আশা করি ক্লিয়ার আছেন কেন হবে না। না বুঝতে পারলে বলবেন। আমি যদি এখন লিখতাম যে মিথিলা এন্ড জারিন আর স্পিকিং, এটা তো আর নট স্পিকিং, মানে কথা বলছে না, মানে এখন বলছে না, এখন বলছে না, আসলে তারা তো অনেক দিন থেকেই বলছে না, অনেক দিন থেকেই বলছে না, এই জন্য আমরা এই কন্টিনিউয়াসে লিখতে পারছি না, ঠিক আছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্টে আমরা লিখছি। পরেরটা দেখেন, কফি এন্ড টি ড্যাশ নাওয়াডেজ অফার্ড অ্যাজ অল্টারনেটিভ। এখানে এই যে আমাদের কফি এন্ড টি দুইটা কিন্তু আলাদা জিনিস, সুতরাং এখানেও প্লুরাল আমাদের লিখতে হবে। তো এখন কফি এন্ড টি ড্যাশ নাওয়াডেজ, নাওয়াডেজ দিয়ে বুঝতেছি যে প্রেজেন্টের একটা সময় বোঝাচ্ছে। সো এইটা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু এখানে আমাদেরকে প্রেজেন্ট বুঝে কিন্তু আমাদের কি করতে হবে, উত্তরটা করতে হবে, ঠিক আছে। এখন এখানে কি কি আছে দেখেন, প্রথমে হেড আছে, হেড তো লিখতে পারবো না, হেড লিখতে পারবো না। এখানে হচ্ছে হ্যাভ লেখা আছে, কফি এন্ড টি হ্যাভ নাও এ ডেজ। আমরা জানি নাও এ ডেজ থাকলে নরমালি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা আনসার করি বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিছু কিছু ক্ষেত্রে করা যায়। এখানে হ্যাভ দিলে কিন্তু মিনিং মিলছে না, কারণ কফি এন্ড টি হ্যাভ নাও এ ডেজ অফার্ড, তখন মিনিং হয়ে যাবে কি, কফি এবং টি নিজেই কাউকে অফার করছে, নিজেরা নিজেকে অফার করছে। যেমন আই হ্যাভ ডান, আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটি করেছি। হ্যাভ এর পরে ভার্ব থ্রি দিলে এখানে হ্যাভ দিবেন, এটা একটা অ্যাডভার্ব, তারপর ভার্ব থ্রি অফার। টি এবং কফি নিজেই কাউকে অফার করছে, তারা তো অফার করতে পারে না, সো এইভাবে আমরা হ্যাভ এর পরে ভার্ব থ্রি দিতে পারি না। তাহলে আমরা বলতে পারি আর দিয়ে লিখতে পারি যে কফি এন্ড টি আর নাওডেজ অফার্ড অ্যাজ অল্টারনেটিভ বাই পিপল। বাই পিপলটা হিডেন আছে, শেষে বাই পিপলটা যদি লিখে দিত বা বাই আজ যদি লিখে দিত তাহলে বিষয়টা সুন্দর হতো। প্যাসিভে আছে, প্যাসিভে বলা হচ্ছে যে চা এবং কফি আজকাল অল্টারনেটিভ হিসেবে মানুষকে কি করে অফার করা হয়, হয় কাউকে আপনি বলছেন ভাই চা খাবেন না কফি খাবেন, কফি না চা, অল্টারনেটিভ কোনটা নিবেন, আমরা এইভাবে অফার করি, এই বিষয়টাই বোঝাচ্ছে। ওকে, আচ্ছা লাস্ট একটা কনসেপ্ট দেখেন, এইটা যে জেনে আমরা একটু ভিন্ন রকমের একটা কোশ্চেনে যাব। এইটা একটু দেখেন, ফ্রম দ্য স্টোর ব্রেড এন্ড জেলি ওয়ার বট। দেখেন আমি ব্রেড কিনেছি, একটা জিনিস কিনলাম, জেলি আমি আরেকটা জিনিস কিনলাম। আমি দোকানদারকে ব্রেডের জন্য টাকা দিয়েছি, জেলির জন্য টাকা দিয়েছি, দুইটা জিনিস আমি সেপারেটলি কিনেছি, দুইটা জিনিসে টাকা দিয়েছি, ঠিক আছে, টাকা দিয়ে চলে আসছি। কিন্তু দুইটা জিনিস কিনেছি আমি কিন্তু ওয়ার লিখেছি, দুইটা জিনিস কিনেছি ওয়ার লিখেছি, প্লুরাল ওয়ার লিখেছি। তো এখন দেখেন, আমরা ইতিমধ্যে একটা জিনিস পড়েছিলাম যে যখন এন দিয়ে দুটি শব্দ যুক্ত থাকে এবং এখানে দি থাকে না, যখন দি থাকে না, বলেছিলাম দি থাকলে এইটা এক ব্যক্তি এইটা আরেক ব্যক্তি, তখন প্লুরাল ধরতে হবে, তখন প্লুরাল ধরবো। কিন্তু এখানে দেখেন, এখানে এক ব্যক্তি আছে, আবার এখানে দি নাই, এখানে কোনো দি নাই, মানে এখানে যিনি পোয়েট তিনি নোবেলিস্ট, যিনি কবিতা লিখেছেন তিনি নোবেলিস্ট। আমরা বলেছিলাম এই ক্ষেত্রে একজন ব্যক্তিকে বোঝায়, সুতরাং আমরা সিঙ্গুলার ধরবো, এই জন্য কিন্তু আমরা হ্যাজ লিখেছি যে দ্য পোয়েট অ্যান্ড নোবেলিস্ট হ্যাজ কাম, পোয়েট অ্যান্ড নোবেলিস্ট হ্যাজ কাম। দি না থাকলে বলেছিলাম সিঙ্গুলার ধরতে হবে, আর দুই জায়গায় যখন দি থাকবে তখন কি করতে হবে, প্লুরাল ধরতে হবে, আমরা পড়েছি। ওকে, এখানেও দি আছে, এখানে দি নাই, সো এইটাও সিঙ্গুলার, আমরা কিন্তু হ্যাজ লিখেছি। এইবার দেখেন, এই রকম ভাবেই এই কনসেপ্টটা আমাদের মাথায় নিতে হবে, সেটি হচ্ছে যে দুটি নাউন যখন একসাথে যুক্ত হয়ে, দুটি নাউন আপনি এন দিয়ে যুক্ত করবেন, যুক্ত করার পরে যখন একই ব্যক্তিকে বোঝাবে, একই ভাব, একই ধারণা, একই বস্তুকে বোঝাবে, তখন সিঙ্গুলার ধরতে হবে। এইভাবে বললে জিনিসটা একটু মানে কেমন লাগে, আমরা এইভাবে একটু বুঝি। আপনি খেয়াল করেন, আমি দোকান থেকে ব্রেডও নিয়ে আসছিলাম, জেলিও নিয়ে আসছিলাম, দুইটা আলাদা কিনেছি, দুইটার জন্য আলাদা আলাদা টাকা দিয়েছি, আমি বাসায় এনেছি, এখন খাবো। তো খাওয়ার জন্য আমি কি করেছি দেখেন, খাওয়ার জন্য আমি ব্রেড নিয়েছি, ব্রেডের মধ্যে আমি আমার জেলিটা আমি লাগালাম, এখন আমি খাচ্ছি। তো খাওয়ার সময় আমার কাছে কি মনে হবে, আমি মানে ব্রেড এবং জেলিকে আলাদা খাচ্ছি নাকি একসাথে খাচ্ছি? আপনি বাজার থেকে অনেকগুলো জিনিস নিয়ে আসছেন, ধরেন আপনি তেল নিয়ে আসছেন, পেঁয়াজ নিয়ে আসছেন, রসুন নিয়ে আসছেন, সবকিছু এনে আপনি ধরেন যে একটা রান্না করলেন। এখন আপনি যখন খাবেন তখন কি আপনি হিসাব করবেন যে আমি এই তেল খাচ্ছি, পেঁয়াজ খাচ্ছি, রসুন খাচ্ছি, আলাদা আলাদা হিসাব করবেন নাকি একসাথে একটা খাবার খাচ্ছেন হিসাব করবেন? একটা খাবার খাবেন, এই হিসাব কিন্তু আপনাকে করতে হবে। আপনি বলবেন যে আমি হ্যাঁ আমি এই তরকারি খাচ্ছি বা এই সবজিটা খাচ্ছি, আপনি কিন্তু এইভাবে বলবেন, কিন্তু আপনি সেপারেটলি কিন্তু বুঝাবেন না, অর্থাৎ সবগুলো মিলিয়ে কিন্তু একটা খাবার হয়ে গেছে।
সেম ওয়েতে যখন আমি এই রুটির মধ্যে জেলি মিশালাম, এই দুটো মিলিয়ে কিন্তু একটা খাবার হয়ে গেছে, একটা খাবার হয়ে গেছে। যখন খাচ্ছি একটা সিঙ্গেল খাবার হিসাবে আমি খাচ্ছি। এখানে একটা ইউনিট বোঝাচ্ছে, একটা খাবারকে বোঝাচ্ছে, ওই ব্রেড এবং জেলিকে আলাদা আলাদা বোঝাচ্ছে না। তো যখন এরকম দেখবেন যে কয়েকটি জিনিস মিলে আপনি এরকম একটা খাবার খাচ্ছেন, সেটাকে সিঙ্গুলার ধরতে হবে, প্লুরাল ধরা যাবে না, প্লুরাল ধরা যাবে না। আবার এ গুডম্যান অ্যান্ড ইউজফুল সিটিজেন, দেখেন এখানে যেই ব্যক্তি গুডম্যান তিনি হচ্ছেন একজন উপকারী সিটিজেন, দেশের মানে মানে তিনি কল্যাণকর ছিলেন দেশের জন্য। এ গুডম্যান অ্যান্ড ইউজফুল সিটিজেন, দেখেন যদি আমি বলতাম এ গুডম্যান অ্যান্ড এ ইউজফুল সিটিজেন, যখন আর্টিকেল দিতাম তখন বুঝাতো দুজন আলাদা ব্যক্তি, কিন্তু যখন আমি আর্টিকেল দিই নাই তখন বুঝতে হবে একই ব্যক্তি, একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এখানে যিনি ভালো মানুষ সেই হচ্ছে ভালো, ভালো নাগরিক, উপকারী নাগরিক, ঠিক আছে। তো এই যে দুইজন, এখন কেউ কেউ দুইটাকে আলাদা ভাববে কিন্তু আলাদা না, এরকম যেমন দুইটা মিলিয়ে একটা জিনিসকে বোঝাচ্ছে, এখানেও দুইটা জিনিস মিলে ভাই একটা জিনিসকে বোঝাচ্ছে, তাই আমাদেরকে হ্যাঁ সিঙ্গুলার ধরে আমাদেরকে হ্যাজ লিখতে হবে। রাইস এন্ড ভেজিটেবল, আপনি ভাত এবং সবজি মাখিয়ে খাচ্ছেন, তখন কি মনে হবে আমি এই ভাত খাচ্ছি এই সবজি খাচ্ছি? না, দুইটা মিলিয়ে একটা খাবার হয়ে গেছে। সো এইটুকু আমাদেরকে সিঙ্গুলার ধরে ইজ লিখতে হবে। হ্যাঁ বলছি, রাইস এন্ড ভেজিটেবল ইজ মাই ফেভারিট ডিশ, ঠিক আছে, দুইটা মিলে একটা হয়ে গেছে। ব্রেড এন্ড বাটার, এবার আপনি জেলি না খেয়ে বাটার খাচ্ছেন ব্রেডের সাথে, সেম একটা খাবার হয়ে গেছে, সিঙ্গুলার ধরতে হবে, ইজ লিখতে হবে। দ্য হর্স এন্ড ক্যারিজ, হর্স মানে হচ্ছে ঘোড়া, ক্যারেজ মানে হচ্ছে ঘোড়ার যে গাড়িটা থাকে সেটি। কিন্তু আপনি দেখেন তো, ঘোড়ার গাড়ি আপনি নিবেন, ঘোড়ার গাড়ি বলতে কি সাথে গাড়িটাকে বোঝায়? ঘোড়া ছাড়া কি ঘোড়ার গাড়ি চলবে? এই গাড়ির একটা অংশ হচ্ছে ঘোড়া, ঘোড়ার গাড়ি তো ঘোড়া ছাড়া চলবে না। দুইটা আসলে একটা জিনিসকে বোঝায়, শুধু ঘোড়ার গাড়িটাকে বোঝায়, গাড়ি মানে ওটার ঘোড়াটাও তার একটা অংশ। এই দুইটা মিলে আসলে একটা জিনিসকে বোঝায়, যেহেতু একটা জিনিসকে বোঝায় সিঙ্গুলার ধরতে হবে, এই জন্য কিন্তু আমরা ইজ লিখেছি, ইজ লিখেছি, ঠিক আছে। এইভাবে দ্য পনি অ্যান্ড ট্র্যাপ, এই পনি অ্যান্ড ট্র্যাপ মানে হচ্ছে দ্য হর্স অ্যান্ড ক্যারেজ, এটার হচ্ছে সিনোনিম, ঠিক আছে, পনি অ্যান্ড ট্র্যাপ। এইটা মানেও সেই ঘোড়ার গাড়িকেও আমরা কিন্তু সিঙ্গুলার ধরবো। তো এইভাবে এন দিয়ে যুক্ত আছে কিন্তু তবু একই বস্তুকে বোঝাচ্ছে, একটা জিনিসকে বোঝাচ্ছে, একটা ইউনিটকে বোঝাচ্ছে, একটা খাবারকে বোঝাচ্ছে, সবগুলোকে সিঙ্গুলার ধরতে হবে, এন থাকলেই প্লুরাল ধরা যাবে না। মাথায় ঢুকেছে কথা বলেন তো? ক্লিয়ার? বলেন একদম ক্লিয়ার কিনা? কারো কোনো কনফিউশন থাকলে এই জায়গাটাতে একটু বলবেন। আমি কিন্তু একটু আগে দেখিয়েছি যে আলাদা আলাদা হিসেব করলে কিন্তু প্লুরাল, যখন খাচ্ছি একই ব্যক্তিকে বোঝাচ্ছি, একই ঘোড়ার গাড়িকে বোঝাচ্ছে, তখন মনে হয় আলাদা কিন্তু আসলে কিন্তু আলাদা না, সিঙ্গুলার। ওকে, ক্লিয়ার? শারমিন ইসলাম, থ্যাংক ইউ। ওকে, জি, আমরা এই অংশগুলো খুব ভালোভাবে একটু পড়বো। হ্যাঁ, এখানে আরো কিছু এক্সাম্পল আছে, ট্রুথ অ্যান্ড অনেস্টি আসলে একই জিনিসকে বোঝায়। হ্যাঁ, এই ট্রুথ এবং অনেস্টি দুইটা মিলেই হচ্ছে একটা পলিসি। হ্যাঁ, একটা পলিসি, দুটোই আসলে একই জিনিসকে বোঝায়, ভালো একটা জিনিসকে বোঝায়, একটা গুণকে বোঝায়। অনার অ্যান্ড গ্লোরি একই কথা। হ্যাঁ, এই গুডম্যান অ্যান্ড ইউজফুল সিটিজেন তো বলেছি। ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, খেয়াল করেন তো, আমি যদি শুধু ড্রিঙ্ক করি এইটা সবসময় ডেঞ্জারাস না, আবার যদি শুধু ড্রাইভ করি সেইটাও ডেঞ্জারাস না। কিন্তু এই যে আমার অবস্থাটা ড্রিঙ্কিং এন্ড ড্রাইভিং, একজন ধরেন যে মাতলামিও করছে আবার সে মানে গাড়িও চালাচ্ছে, এই সিচুয়েশনটা খুবই ডেঞ্জারাস। ওই পরিস্থিতিটাকে বোঝানোর জন্য এটাকে সিঙ্গুলার ধরতে হবে, প্লুরাল ধরা যাবে না। হ্যাঁ, প্লুরাল ধরা যাবে না। লাস্ট একটা কথা বলবো, টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, টাইম এন্ড টাইট ওয়ার্ডস ফর নান, এই দুইটা জিনিস নিয়ে আমাদের মধ্যে বেশ কনফিউশন হয়। হ্যাঁ, বেশ কনফিউশন হয়। আমরা এই জায়গাটাতে একটু বুঝে রাখবো, সেটি হচ্ছে যে কিছু কিছু রাইটার বলেছেন তাদের বইতে যে টাইম এবং টাইট দুইটা আলাদা জিনিস, যেহেতু আলাদা জিনিস এখানে ওয়েট কথাটা ব্যবহার করা অ্যাপ্রোপ্রিয়েট, এখন এইটাকে আনসার হিসেবে নেওয়া হয়। তবে কোনো কোনো লেখক বলেছেন যে টাইম এন্ড টাইট বলতে আসলে এখানে শুধু সময়কেই নির্দেশ করা হয়েছে, যে সময় কারার জন্য অপেক্ষা করে না, দুইটা আসলে একই জিনিসকে মিন করেছে। যেরকম ওই যে বাটার এবং ব্রেড মিলিয়ে একটা জিনিস হয়ে যায়, অনেকে বলেছেন টাইম এন্ড টাইট দুইটা একই জিনিস, এই জন্য কেউ কেউ বলেছেন ওয়ার্ডস ও আনসার লেখা যাবে, দুটোই আনসার হিসেবে হবে। এবং আমাদেরও বাংলাদেশের যে পরীক্ষাগুলো হয়েছে, আপনারা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি পড়েন, আপনারা দেখবেন ওয়েট এবং ওয়ার্ডস দুটোকেই বিভিন্ন পরীক্ষাতে আনসার হিসেবে নেওয়া হয়েছে, দুটোই আনসার হিসেবে নেওয়া হয়েছে। এখন আমরা পরীক্ষাতে নর্মালি এখন আমরা এটাকে প্লুরাল হিসেবে আনসার করার ট্রাই করব, কারণ মডার্ন ইংলিশে হচ্ছে এগুলোকে আলাদা আলাদা ধরা হয়। বাট
ট্রেডিশনালি যেহেতু এগুলোকে আগে সিঙ্গুলার হিসেবে ধরা হতো, যদি অপশনে আপনি ওয়েট কথাটা না পান সেক্ষেত্রে আপনি ওয়েটসটা আনসার করাটা ভালো হবে। মানে প্রথমত আমরা এগুলোকে প্লুরাল হিসেবে ধরবো, যদি না পাই তখন আমরা সিঙ্গুলার হিসেবে আনসার করব। ঠিক আছে, এটা করা ভালো হবে। মানে বিষয়টা হচ্ছে যে ধরা উচিত হচ্ছে এরকম ভাবে, ব্রেড এন্ড বাটার দোকান থেকে কিনে আনছে আলাদা আলাদা, ওই রকম প্লুরাল ধরা উচিত। ঠিক আছে, তো এই হিসাবে এটাকে প্লুরাল ধরে আমাদের এখানে এস ছাড়া লেখা উচিত। কিন্তু কোন কোন জায়গায় প্রশ্নে দেখা যায় যে তারা এটাকে সিঙ্গুলার হিসেবে ধরে ওই এসটা দিয়ে রাখে, যেহেতু তারা সিঙ্গুলার ধরে। যদি আমরা অপশনে এইটা না পাই তাহলে আমরা কি করবো, আমরা ওয়েস্টটাকে আনসার করতে পারবো, কোনো অসুবিধা নাই, দুটোই হবে। হ্যাঁ, এখন দুটোই রাইট, কোনোটাই ভুল না, দুটোই নেওয়া যাবে। আশা করি বুঝেছেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, এরপর আসেন আমরা একটু প্রশ্ন দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে কয়েকটি প্রশ্ন আছে, যদি দেখেন একটু খেয়াল করেন। ধরেন এখানে বলেছে যে বেড অ্যান্ড ব্রেকফাস্ট, হ্যাঁ, ড্যাশ চার্মিং, দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট ড্যাশ চার্মিং। এখন আপনার কাছে মনে হইতে পারে যে বেড একটা আলাদা জিনিস, ব্রেকফাস্ট একটা আলাদা জিনিস, রাতে ঘুমিয়েছি আর সকালে ব্রেকফাস্ট পেয়েছি। কিন্তু আপনি যদি খুব মনোযোগ দিয়ে দেখেন, একটা আমি ধরেন যে আমি একটা হোটেলে উঠলাম, আমি রাত্রি যাপন করব, ঠিক আছে, আমি রাতে থাকবো। তো রাতে থাকার সময় আমি দেখলাম যে সেখানে বিছানাটা খুব মজার, তাদের সকালে নাস্তাটাও খুব মজার। হ্যাঁ, রাতে থাকার জন্য ভাড়া নিয়েছি, নাস্তাটা ফ্রিতে দিয়েছে। তার মানে এই দুইটা জিনিস মিলিয়ে হচ্ছে তাদের সার্ভিসটা আসলে অসাধারণ, তাদের সার্ভিসটা আসলে অসাধারণ। তো এখানে বেডের গুণগান বা ব্রেকফাস্টের গুণগান এই জন্যই করছি, আসলে বলতে চাচ্ছি তাদের সার্ভিসটা ভালো, তাদের সেবাটা খুব ভালো হয়েছে। তো এরকম ভাবে এই দুইটা মিলিয়েও কি করছে, সিঙ্গেল একটা জিনিসকে বোঝাচ্ছে। যেহেতু সিঙ্গেল জিনিসকে বোঝাচ্ছে, আমাকে এখন এটাকে সিঙ্গুলার ধরে কি করতে হবে, পরীক্ষাতে আনসার করতে হবে। তো এখন এখানে আর আছে, যেহেতু দুইটাকে আমাকে ওই সার্ভিসকে নির্দেশ করছে বলে সিঙ্গুলার ধরতে হবে, তো আমি আর লিখতে পারবো না বেড অ্যান্ড ব্রেকফাস্ট, আর চার্মিং বলা যাবে না, ওয়ার বলা যাবে না, এখানে প্লুরালের মানে সিঙ্গুলারের পরে হ্যাভও দেয়া যাবে না, সো আনসার হবে ওয়াস। পরীক্ষাতে না আপনি যদি চালাক হন আপনি ধরতে পারবেন যে যদি এটা প্লুরালি হয় তাহলে দেখেন আরও লেখা যায়, ওয়ারও লেখা যায়, দুইটাই তো আমি লিখতে পারছি না, তাহলে কোনটা হবে? তার মানে এটাকে সিঙ্গুলার ধরতে হবে। ঠিক আছে, সিঙ্গুলার ধরতে মানে ধরা মানে আমাকে ওয়াজ আনসার করতে হবে। হ্যাঁ, বলতে হবে দ্য ব্রেড এন্ড ব্রেকফাস্ট ওয়াজ চার্মিং। এই এই বিষয়টা কি বুঝেছেন বলেন তো, যে আরও হয় ওয়ারও হয়, এই দুইটাই অপশনে হয়, এটা তো আর হইতে পারে না যে কোনো একটা হবে। তখন কিন্তু বোঝা যায় যে এটাকে প্লুরাল ধরা হয় নাই, সিঙ্গুলার ধরা হয়েছে। ব্রেড এন্ড বাটার ড্যাশ পপুলার উইকেন্ড ব্রেকফাস্ট। তো ব্রেড এন্ড বাটার ড্যাশ আ পপুলার উইকেন্ড ব্রেকফাস্ট। এখন এই যে ব্রেড এন্ড বাটার মিলে একসাথে খাবো, হ্যাঁ, একসাথে আমাকে খাইতে দিবে, সার্ভ করবে, তার মানে এটা সিঙ্গুলার। সিঙ্গুলার হলে আমাকে ইজ আনসার করতে হবে, আর দিতে পারবো না, হ্যাভ দিতে পারবো না, ওয়ার দিতে পারবো না। ওকে, হুইচ সেন্টেন্স অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট, কোনটা ভুল, এইটা একটু খেয়াল করেন। এই যে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, স্লো অ্যান্ড স্টেডি কে? স্লো অ্যান্ড স্টেডি বলতে বোঝায় সে আমাদের টর্টয়েস বা কচ্ছপটিকে বোঝায়। কচ্ছপের যে গুণ, সেই কচ্ছপের গুণটাকে বোঝায় হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, যে সে একদিকে ধীর কিন্তু সে স্টেডি, সে ধীরভাবে কাজটি করে। তো এখানে স্লো অ্যান্ড স্টেডিকে আমরা কিন্তু দুই ভাবেই দেখি। আমরা এটাকে দেখি যে এস দিয়েও এটাকে আমরা অনেক সময় দেখবো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আবার উইনও দেয়া আছে। মডার্ন ইংলিশে মনে রাখতে হবে এখানে এই দুইটা জিনিসকে আলাদা ধরা হয়, দুটাকে আলাদা ধরা হয়। ঠিক আছে, যেহেতু এখানে উইন আছে তাহলে এখন আমরা উইন্সকে আর আনসার হিসেবে নিব না, আনসার হিসেবে নিব না, এখন আমরা উইনকে আমরা কি করবো, আনসার নিব। আর যদি উইন না থাকতো তখন আমরা উইন্সটাকে আনসার হিসেবে নিতাম। ওকে, তাহলে এই দুইটা ক্ষেত্রে কিন্তু আমি বলে দিলাম। একটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে টাইম এন্ড টাইট, আর একটা এখন দেখলাম স্লো অ্যান্ড স্টিডি। এই দুই ক্ষেত্রে যদি দেখি সিঙ্গুলার প্লুরাল দুটোই আছে, আমরা প্লুরালটাকে নিব। যদি প্লুরাল না থাকে তখন আমরা সিঙ্গুলার হিসেবে আমরা এটাকে নিব ইনশাল্লাহ। আশা করছি বুঝেছেন আপনারা। ঠিক আছে, এরপর আসেন
আমি মনে হয় আজকে একটু ফাস্ট যাচ্ছি, কারণ একটু অনেকগুলো বিষয় তো, আপনাদের বুঝতে অসুবিধা হলে বলবেন, হ্যাঁ, দরকার হলে আমি আর স্লো বলবো। দেখেন, এখানে একটা কথা বলেছি যে খেলার দল, আমাদের বাংলাদেশের যেমন ক্রিকেট টিম আছে, ফুটবল টিম আছে, হকি টিম আছে, হ্যাঁ, প্রতিটি দেশের এরকমের খেলার অনেকগুলো দল থাকে। তো নর্মালি যতগুলো দেশ আছে সবগুলো দেশকে তো আমরা সিঙ্গুলার ধরি, বাংলাদেশ ইজ লিখি, তাই না? আমরা যে কোনো দেশকে, যে কোনো কান্ট্রিকে আমরা কি করি, আমরা কিন্তু সিঙ্গুলার ধরি, সিঙ্গুলার ধরি। কিন্তু যখন এই দেশের নাম দিয়ে একটা টিমকে বোঝায়, একটা টিমের মধ্যে কিন্তু অনেকগুলো মানুষ থাকে, একটা টিমের মধ্যে অনেকগুলো মানুষ থাকে। ওই সেন্সে যখন একটা দেশের নাম দিয়ে একটা খেলার দলকে বোঝাবে, তখন নর্মালি সেটাকে প্লুরাল ধরতে হয়, দেশের নামকে প্লুরাল ধরতে হবে, ঠিক আছে? যখন আপনি দেখবেন যে কোনো একটি নাম দিয়ে কোনো একটি খেলার দলকে বুঝাবে, তখন আপনি বুঝে নেবেন যে এটা একটা প্লুরাল সাবজেক্ট। যেমন এখানে আছে, ইন ক্রিকেট বাংলাদেশ হ্যাভ ডিফিটেড ইন্ডিয়া সেভারাল টাইমস, যে বাংলাদেশ ইন্ডিয়াকে বেশ কয়েকবার হারিয়েছে। এখন এই যে দেখেন, বাংলাদেশের পরে কিন্তু আমরা এখানে হ্যাজ লিখি নাই, বাংলাদেশ কিন্তু সিঙ্গুলার ছিল, কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াকে কয়েকবার হারিয়েছে কোথায়, ক্রিকেট খেলায়। তার মানে ক্রিকেট খেলা যেহেতু হারিয়েছে, এখানে বাংলাদেশ বলতে বাংলাদেশ টাইগার, হ্যাঁ, বাংলাদেশ যে ক্রিকেট দলটা আছে, ক্রিকেট টিমটা আছে, তাকে কিন্তু বোঝাচ্ছে, বাংলাদেশের টাইগারদেরকে বোঝাচ্ছে। এই কারণে কিন্তু আমরা এখানে প্লুরাল হিসেবে নিয়েছি যে বাংলাদেশ হ্যাভ ডিফিটেড ইন্ডিয়া সেভারাল টাইমস। আবার ব্রাজিল আমরা জানি সিঙ্গুলার হ্যাজ লেখার কথা, হ্যাঁ, হ্যাজ লেখার কথা, ব্রাজিল হ্যাজ ওন এইভাবে লেখার কথা, কিন্তু ব্রাজিল হ্যাভ লিখতে হচ্ছে। ব্রাজিল হ্যাভ নট ওন দ্য ওয়ার্ল্ড কাপ ইন ফুটবল সিন্স 2002, 2002 সালের পর ব্রাজিল আর বিশ্বকাপ জিতেনি। তো এখন এই যে এখানে আমরা হ্যাজ লিখতে পারছি না, কারণ ব্রাজিল বলতে একটা ক্রিকেট মানে একটা ফুটবলের দলকে বোঝাচ্ছে, তাই না? তো যখন এরকমের খেলার দলকে বোঝাবে, সেটাকে প্লুরাল হিসেবে নিতে হবে, দেশ হিসেবে নেওয়া যাবে না। খেয়াল রাখতে হবে কিন্তু, ক্রিকেট ফুটবল যেই খেলাই হোক, টিমকে বুঝালে আমরা প্লুরাল হিসেবে নিব। তবে মনে রাখতে হবে, যদি আপনি কখনো দেখেন যে, যদি আপনি কখনো দেখেন যে আপনাকে এই ব্রাজিল আর হওয়ার কথা, ব্রাজিল আর প্লেইং এগেনস্ট ইতালি, যে ইতালির বিরুদ্ধে ব্রাজিল খেলছে, এইটা হওয়ার কথা আনসার, কিন্তু কোনো কারণে আর পরীক্ষায় দেয়নি, ইজ আছে অপশনে, তখন সিঙ্গুলারটা নেওয়া যাবে, তখন সিঙ্গুলার নেওয়া যাবে। অর্থাৎ খেলার দলকে আমরা প্রথমত প্লুরাল ধরার চেষ্টা করব। যদি প্লুরাল ধরতে না পারি, যদি প্লুরাল ধরতে না পারি, যদি প্লুরাল মানে প্লুরাল অপশনে না থাকে, তখন আমরা কি করব, তখন আমরা সিঙ্গুলার ধরে নেব, তাহলে হয়ে যাবে, সিঙ্গুলার ধরে নেব, ঠিক আছে? আশা করি বুঝেছেন। দেখেন প্রশ্ন দেখি, এখানে বলেছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে দেখেন ব্রাজিল হ্যাভ আছে ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস, ব্রাজিলের পরে হ্যাজ আছে, ব্রাজিল হ্যাভ ওন ওয়ার্ল্ড কাপ ফর 4 টাইমস, ব্রাজিল হ্যাজ ওন ওয়ার্ল্ড কাপ 4 টাইমস। তো এখন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ আছে, হ্যাভ আছে, যখন দুইটাই অপশনে থাকবে, যখন আমি দেখব দুইটাই অপশনে আছে, তখন কিন্তু আমি কি করব, তখন কিন্তু আমি কোনটা নিব, তখন আমি প্লুরাল হিসেবে নিব। তো এখন এই প্লুরাল আছে, ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস, 5 বার জিতেছে, সো 5 বার জিতেছে, এটা রাইট হবে। এখানে হ্যাজ আছে, আমরা এটাকে নিব না। এখানে হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 4 টাইমস, 4 টাইমস হবে না, ব্রাজিল 5 বার জিতেছে। এখানেও হ্যাজ আছে, এটা নিব না, আবার এখানে 4 টাইমস বলা আছে, এটাও নিব না। সো আনসার হবে কোনটা, এই নাম্বার, ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস, ব্রাজিল 5 বার বিশ্বকাপ জিতেছে, 5 বার, ঠিক আছে? আপনারা যদি এই ক্লাসটা যদি দেখেন বিসিএস পর্যন্ত, ইনশাল্লাহ এগুলোর বাইরে প্রশ্ন হবে না, হ্যাঁ। আপনার সবগুলো এনটিআরসি বলেন, প্রাইমারি বলেন, সব জায়গায় যদি প্রশ্ন এখান থেকে আসে, এই টপিক থেকে আসে, এগুলোর মধ্যেই পাবেন ইনশাল্লাহ। দেখেন, পুলিশ, পিপল, ক্যাটেল, পিপল প্লুরাল আমরা সবাই জানি, কিন্তু ক্যাটেল এবং পুলিশকেও কিন্তু সবসময় প্লুরাল ধরতে হবে, মনে রাখতে হবে, হ্যাঁ। পুলিশ, পিপল, ক্যাটেল, এই তিনটাকেও আমরা সবসময় প্লুরাল ধরবো, সিঙ্গুলার ধরা যাবে না। পুলিশ বলতে আসলে একজনকে বোঝানো, পুলিশ মানে তো অনেক লোক থাকে, প্লুরাল। ক্যাটেল বলতে গবাদি পশু, মানে আপনার বাসায় যতগুলো গবাদি পশু আছে এবং তার সংশ্লিষ্ট যা আছে সবকিছুকে আমরা ক্যাটেল বলি, ঠিক আছে? এই জন্য এটাকে প্লুরাল ধরতে হবে, সিঙ্গুলার ধরা যাবে না, সিঙ্গুলার ধরলে ভুল হবে, ওকে? আপু সাউন্ড তো শোনা যাচ্ছে, সাউন্ডে কোনো প্রবলেম নাই, হ্যাঁ, আপনার ওখানে নেটওয়ার্ক প্রবলেম। এখন দেখেন, ক্যাটেল ওয়ার ফার্স্ট ডোমেস্টিকেটেড বলা হচ্ছে, ক্যাটেলের পরে আমরা ওয়ার লিখেছি কেন, কারণ প্লুরাল, প্লুরাল হলে আমাকে প্লুরাল ভার্ব নিতে হবে।
পুলিশ প্লুরাল, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড ইয়েস্টারডে, পুলিশকে গতকাল জানানো হয়েছে, পুলিশ প্লুরাল এজন্য ওয়ার লিখেছি। এটা 42nd BCS এর কোশ্চেন। হ্যাঁ, খেয়াল করতে হবে, এগুলো পরীক্ষা আসে। দেখেন এই যে এখানে প্রশ্নে বলেছে দ্য পুলিশ আর ভেরি অফেন হেল্পলেস, এখানে আর আছে, সো এটা হতে পারে। এটা ইজ আছে, ইজ আছে, ইজ আছে, হবে না, আর কিছু দেখা লাগবে না। পুলিশ প্লুরাল আর হবে, ইজ হবে না, সো এটি ভুল, বাকিগুলো ভুল, এটি হবে। পরেরটি দেখেন, এখানে বলেছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে ক্যাটেল ইজ আছে ভুল, আর আছে হতে পারে, ওয়ার আছে হতে পারে, আর আছে হতে পারে। এখন আমাকে মিনিং দেখতে হবে, কারণ এখানে তিনটা অপশন দিয়েছে, তিনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিলছে, তাহলে কোনটা হবে? দেখেন প্রথমটা বলছে যে এটা তো হলো না, ক্যাটেল আর গ্রাজিং ইন দ্য ফিল্ড, এটা হতে পারে। ক্যাটেলস দিয়েছে, ক্যাটেলস, আর ভাই ক্যাটেল তো নিজেই প্লুরাল, এটাকে আমার তো এস দিয়ে প্লুরাল করার সুযোগ নাই। আবার এখানে ক্যাটেলস লিখেছে, এইটাকে তো প্লুরাল করার সুযোগ নাই, দুটো প্লুরাল আছে। সো আমাদের আনসার কোনটা হবে? এটা হবে ক্যাটেল আর গ্রাজিং ইন দ্য ফিল্ড। গ্রাজিং মানে হচ্ছে চড়া, ঘাস খাওয়া, চড়ে চড়ে ঘাস খাওয়া, এটাকে গ্রাজিং বলে। ওকে, দেখেন এরপর আসেন, বেশ গুরুত্বপূর্ণ একটি জিনিস আমরা শিখব। দেখেন পয়েটিক টন বা লিটারারি টন। আচ্ছা, আপনাদেরকে প্রথমে আমি একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরটা দেখব কে দিতে পারে। আমি যদি বলি যে এখানে সুইট কোন পার্ট অফ স্পিচ হবে, সুইট কোন পার্ট অফ স্পিচ হবে বলেন? এটা কি নাউন হবে, প্রনাউন হবে, ভার্ব হবে, অ্যাডভার্ব হবে, নাকি অ্যাডজেক্টিভ হবে? কি হবে বলেন? এবং আরেকটি প্রশ্ন হলো, এই বাক্যে যে আর বসেছে, এই আর কোন শব্দটা দেখে বসেছে? সুইট দেখে বসেছে? সুইট দেখে কি বসেছে? একটু দেখেন তো, খেয়াল করে মাথায় নিতে পারেন কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, অনেকে নাউন বলেছেন, নাউন বলছেন অনেকে, অ্যাডজেক্টিভ বলেছেন, নাউন বলেছেন, তার মানে কনফিউশন আছে, যথেষ্ট কনফিউশন আছে। নাউন অ্যাডজেক্টিভ দুটোই আনসার পাচ্ছি। ওকে, খেয়াল করেন, আমরা এইটা একটু ভালোভাবে বুঝি। দেখেন আমি এখানে একটা লাইন লিখেছি যে পয়েটিক টোন বা লিটারারি টোন, এই বাক্যটা কিন্তু আসলে এরকম না। এই বাক্যটা আপনি যেরকম দেখছেন, বাক্যটা এরকম না। এই বাক্যটা হচ্ছে, এই বাক্যটা হচ্ছে আসলে এই রকমের। দেখেন এই বাক্যটা হচ্ছে যে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। হ্যাঁ, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, এটা শেক্সপিয়রের একটা উক্তি। এখন একটু যদি খেয়াল করেন, সরি, একটু যদি খেয়াল করেন, আমাদের এই যে এখানে লাইনটা দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, এই বাক্যটা আসলে এরকমের। এখানে এটা এটা প্রিপোজিশন, সো পরের অংশটা দেখা যাবে না, ইউজেস দেখে আমাদের বাক্যের ভার্বটা লিখতে হবে। এটা কি প্লুরাল না, এজন্য আর হয়েছে। দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। ওকে, এবং এখানে সুইট একটা অ্যাডজেক্টিভ, সুইট কি একটা অ্যাডজেক্টিভ, সুইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, একজন সাধারণ মানুষ বাক্যটাকে এইভাবে বলবে। এই বাক্যটার মানে হচ্ছে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট বলতে বোঝায় যে আপনার জীবনে যত দুর্দশা, বিপদ, কষ্ট আসবে, এগুলোর ফল আসলে মিষ্টি হবে। কারণ আপনি এগুলো যত সহ্য করবেন, এগুলো নিয়ে আপনি যত কষ্ট পাবেন, একটা সময় আপনি সেই কষ্টের নদী পেরিয়ে আপনি কিন্তু সুখ পাবেন জীবনে। এই লাইনটা দিয়ে আসলে এইটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, একজন সাধারণ মানুষ এইভাবে বলবে, কিন্তু কবি, কবি তো আর সাধারণ না, সে অসাধারণ কিছু। তিনি এই বাক্যটাকে ঘুরিয়ে এইভাবে বলবেন, তখন তিনি অ্যাডজেক্টিভটাকে আগে নিয়ে আসবেন, ভার্বটাকে আগে নিয়ে আসবেন, সাবজেক্টটাকে পরে দিবেন। তখন তিনি বলবেন যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। তিনি এবার উল্টা করে বলবেন। এটা হচ্ছে কবিরা এইভাবে বলে, কবিদের ভাষা এটা, কবিরা এইভাবে বলতো। যেমন আমি এই এই জিনিসটা দেখেন, যেমন এইটা দেখেন, এইটা হচ্ছে যে দ্য হেড দ্যাট ওয়ার্স আ ক্রাউন লাইস আনইজি, এখানে একটা ব্রেকেট হবে না, ব্রেকেটটা ভুলে চলে আসছে। তো এখন দ্য হেড দ্যাট ওয়ার্স আ ক্রাউন লাইস আনইজি বলতেছে যেই মাথায় মুকুট থাকে সেটা সবসময় একটা অস্বস্তিতে থাকে। সেই মাথা অর্থাৎ সেই রাজা সবসময় অস্বস্তিতে, বিপদে থাকেন, কখন তারা কি বলে। যেমন আমরা কুইন ভিক্টোরিয়াকে দেখেছি যে তার হচ্ছে জীবনে সবকিছু ছিল, তিনি রানী, কিন্তু তিনি খুবই নিঃসঙ্গ জীবনযাপন করেছেন, খুবই নিঃসঙ্গ জীবনযাপন করেছেন।
পরে আমাদের এই ভারত থেকে একজন যেই আব্দুল করিম যেই তার চাকর হিসেবে সার্ভেন্ট হিসেবে নিয়ে যাওয়া হয়, তাকে কিন্তু সে তার মানে কি বানিয়েছিল, তার কিন্তু সে তার বন্ধু, তার শিক্ষক, তার মানে মানে তার সাথে অন্য রকমের রিলেশন। রানী ভিক্টোরিয়া একটা সময় এই আব্দুল করিমকে ছাড়া কিছু বুঝতোই না, কিছুই বুঝতো না, ঠিক আছে। তো ওই রাজা হলি যে তার সবকিছু থাকবে বিষয়টা এরকম না। তো এখানে এই বিষয়টা বোঝাচ্ছে যে যেই মাথায় মুকুট থাকে সে সবসময় আনইজি। এখন এই যে বিষয়টা, এটাই দেখেন, এই আনইজি একটা অ্যাডজেক্টিভ সামনে নিয়ে আসছে, আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স আ ক্রাউন। পুরো বাক্যটাকে উল্টে দিয়েছে, পুরো বাক্যটাকে এইভাবে অ্যাডজেক্টিভটাকে আগে উল্টে দিয়েছে। তো এই বাক্যগুলো যদি আপনি দেখে না রাখেন তাহলে আপনি পারবেন না। হি হি হু গেটস এ গুড ওয়াইফ ইজ ব্লেসড। ইজ ব্লেসডটাকে নিয়ে আসছে, ব্লেসড ইজ হি হু গেটস আ গুড ওয়াইফ, ঠিক আছে। যে হি হু গেটস এ গুড ওয়াইফ, যে একটা ভালো স্ত্রী পায়, ইজ ব্লেসড, তিনি আসলে আশীর্বাদ পেয়েছেন, এরকমটা আমরা অনুভব করি। তো এখন এটাকে এইভাবে উল্টে দিয়েছে। প্রচুর পরীক্ষা এরকম আসতে পারে, ঠিক আছে। সো এগুলো যদি পরীক্ষাতে আসে, এগুলো যদি পরীক্ষাতে আসে তখন কিন্তু এই বাক্যগুলো দেখে রাখতে হবে, দেখে রাখলে আপনি পারবেন, নয়তো কিন্তু পারবেন না, ঠিক আছে। দেখে রাখতে হবে যে হ্যাঁ অ্যাডজেক্টিভ গুলো এভাবে সামনে এনে লেখা যায়। দেখেন পরীক্ষা আসছে কিভাবে, যেমন এটা আসছে সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। তো সুইট এখানে ইউজেস অনুযায়ী বাক্যে ভার্ব আসবে, এটা তো অ্যাডজেক্টিভ, এটা যে ভার্ব আসবে, তো ওখানে কি লিখতে হচ্ছে, আর লিখতে হচ্ছে, যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এখানে ইনইভাইটেবল, এটাও কিন্তু একটা কি, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এখানে দ্য ডিক্রিজ অফ গড, অর্থাৎ সৃষ্টিকর্তার যে আপনার প্রতি যে ভাগ্য ঠিক করে দেয়া, এইটা অবিসম্ভব, এটা হবেই, আপনার যে ভাগ্য যেভাবে লেখা হয়েছে সেরকম ভাবে হবেই। তো এখানে এই ডিক্রিজ শব্দটা প্লুরাল, ডিক্রি সিঙ্গুলার। আমরা কিন্তু মানে প্রায় শুনি যে ডিক্রি জারি করেছে, ডিক্রি, ডিক্রি থেকে ডিক্রিজ প্লুরাল হয়েছে। তো যেহেতু প্লুরাল, আমাকে প্লুরাল ভার্ব দিতে হবে। তো ইজ দিতে পারবো না, হ্যাজ দিতে পারবো না, ওয়াজ দিতে পারবো না, আমাকে কি করতে হবে, আর লিখতে হবে, ঠিক আছে। এটা থেকে কিন্তু ভার্ব লিখতে হচ্ছে, ওকে। কারণ দ্য ডিক্রিজ অফ গড আর, এই প্রিপোজিশন আগেরটা থেকে আমাকে ভার্বটা লিখতে হবে। গন ড্যাশ দোজ ডেজ হোয়েন উই ইউজ টু গো ফিশিং। এই যে গন, এই গনটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এখন দোজ ডেজ, এই ডেজ দেখে আমাদের ভার্ব লিখতে হবে। সো যেহেতু ডেজ প্লুরাল, আমাদেরকে কি লিখতে হবে, আর লিখতে হবে। হ্যাঁ, বলতে হবে গন আর দোজ ডেজ হোয়েন উই ইউজ টু গো ফিশিং, অর্থাৎ যেই সময়গুলোতে আমরা মাছ ধরতাম এই দিনগুলো চলে গেছে, চলে গেছে, ওর জন্য গন, ঠিক আছে। যদি আপনি বাক্যটা ঘুরিয়ে লিখতেন তখন হতো দোজ ডেজ হোয়েন উই ইউজ টু গো ফিশিং আর গন, চলে গেছে, আর গনটা লাস্টে হতো, বাট সেভাবে বাক্যটাকে দেয়নি। লাউড ড্যাশ দ্য ক্রাইস অফ দ্য ভিকটিম। এই ক্রাইস কি প্লুরাল না? প্লুরাল হলে আমাদেরকে প্লুরাল ভার্ব নিতে হবে। তাহলে লাউড ড্যাশ দ্য ক্রাইস অফ দ্য ভিকটিম ড্যাশ, কি হবে বলেন তো, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, কি হবে আনসার বলেন। আপনাদের কি বেশি কষ্ট হলো? আমি যারা এনটিআরসির হচ্ছে যারা শুধুমাত্র ফোকাস করবে, আমি জানি অনেকের কাছে এই ক্লাসটা একটু কঠিন মনে হবে, কারণ এখানে অনেক কিছু আছে, হ্যাঁ, মাথা মনে রাখার মতো, বোঝার মতো অনেক কিছু আছে, একদম সহজ না। কিন্তু আপনি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে গুছিয়ে দিয়ে যদি আপনি একটু চর্চা করেন, যদি 2-4 বার রিডিং করেন, পরীক্ষা এমসিকিউতে আসবে, আপনি দেখলে পারবেন, ঠিক আছে। আর আমি এই টপিকটা শুধুমাত্র আমি আপনাদেরকে এনটিআরসির জন্য পড়াইনি, আমি ফুল জিনিসটা কভার করে দিয়েছি, এবং যেই পরীক্ষাতে আসুক এখান থেকে যেহেতু প্রশ্ন হয় আপনি পারবেন, যদি আপনি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন এবং যদি একটু নোট করে পড়েন, ইনশাল্লাহ এমসিকিউ একটু প্র্যাকটিস করলেও দেখবেন জিনিসগুলো সহজ হয়ে গেছে। আপনারা আমাকে বলেন তো, যারা ক্লাসটা এই পর্যন্ত করলেন, প্রায় এই মুহূর্তে 300 আছেন লাইভে, আপনার কাছে কি কঠিন লেগেছে আমার পড়ানো, মানে কঠিন মনে হয়েছে, বা মাথায় নিতে সমস্যা বা মনে রাখতে সমস্যা এরকম মনে হয়েছে? আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছি আপনাকে জিনিসগুলো একদম গুছিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, ফর্মাল ইংলিশে এইভাবে না লেখা ভালো, অ্যানারয়, হ্যাঁ, এটা হচ্ছে কবিতার ভাষা, হ্যাঁ, পদ্যের ভাষা, পোয়েট্রিতে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। এগুলো এইভাবে না লেখা ভালো। ওকে, দেখেন আমাদের এই বাক্যটা তাহলে যেহেতু ক্রাইজ আছে, আমাদেরকে প্লুরাল একটা ভার্ব দিতে হবে। তো এখানে ওয়াজ লেখা যাবে না, ওয়ার লেখা যেতে পারে। রেস্ট কি লেখা যাবে? রেস্ট মানে উঠানো, হ্যাঁ, এখানে এই ক্রাইজ তো উঠে না, তাই না। তো এখানে র্যাংও হবে না, এটা তো বাজার কিছু নাই, কান্না কি বাজে? বাজে না। সো এগুলো আসলে মিনিং এর কারণে আমরা দিতে পারছি না, হ্যাঁ। তো এখানে আমাদের লিখতে হবে যে দ্য ক্রাইস অফ দ্য ভিকটিম ওয়ার লাউড, অর্থাৎ এই যারা এটার শিকার ছিল, যারা আহত ছিল বা যারা এটাতে সমস্যা পড়েছে, ভুক্তভোগী যারা ছিল, তাদের চিৎকার খুব উচ্চ স্বরে ছিল, লাউড ছিল। দ্য ক্রাইস অফ দ্য ভিকটিম ওয়ার লাউড,
ঠিক আছে, এখানে এই যে অফ এর আগে যেটা আছে সেটা থেকে ভার্ব লিখতে হচ্ছে, এই জন্য আমরা ওয়্যার লিখেছি। এই বাক্যগুলো একটু বারবার পড়বেন, পড়লে দেখবেন এগুলো আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ। পরীক্ষায় পরীক্ষায় দেখবেন খুব এগুলো জাস্ট রিডিং পড়ে গেলে আপনি পারবেন, জাস্ট রিডিং পড়ে গেলে আপনি ইনশাল্লাহ পারবেন। জি রুবি আপু, আমি চেষ্টা করেছি জিনিসগুলোকে যেন আপনাদের মাথায় স্টেপ বাই স্টেপ রাখার মতো একটা পর্যায়ে আনা যায়, কারণ এলোমেলো এলোমেলো করে পড়লে আসলে এগুলি মনে থাকে না। আহ, আমি চেষ্টা করেছি গুছিয়ে দেওয়ার জন্য, আমার বিশ্বাস যারা প্র্যাকটিস করবে একটু পড়বে তারা পারবে, ঠিক আছে, পারবে। জি থ্যাংক ইউ ইসমতারা বেগম, অনেক ধন্যবাদ। আপনাদের ভালো কমেন্ট উৎসাহিত হয়ে আসলে আহ, আপনারা এরপরও পড়েন, হ্যাঁ, আপনারা এরপরও আমি নোটটা দিয়ে দিব, আপনারা নোটটা পেয়ে যাবেন। আপনারা এগুলো পড়েন, পড়ার পরেও যদি আপনাদের মানে প্রবলেম হয়, যদি মনে করেন কোনো যাতে কনফিউশন আছে, ঝামেলা আছে, আমাকে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার, ঠিক আছে। তবে আমার মনে হয় না আপনারা যদি ক্লাসটা ঠিক মতো দেখেন আপনাদের খুব বেশি কষ্ট হবে। তো আজকে আমরা আর হচ্ছে ক্লাসের সময়টা আর বাড়াবো না, আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আপনারা সবগুলো এমসিকিউ এবং হচ্ছে যেই এখানে যে বিষয়গুলো বলে দিলাম এগুলো নোট করে করে সুন্দর করে আমি বলি মুখস্থ না, বারবার রিডিং পড়া। বিলিভ করেন আমি কিন্তু এগুলো মুখস্থ করি নাই, আপনারা মুখস্থ করার দরকার নেই, শুধু এই কনসেপ্ট গুলো একটু মাথায় নেওয়া, এই এক্সাম্পল গুলো তো কমন আসে বারবার, একটু দেখে নিলে দেখবেন আপনি পারছেন, ঠিক আছে। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ সাবজেক্ট এগ্রিমেন্ট শেষ করে ফেলবো। আপনাদের পরীক্ষার নোটিশটা দিলাম না আজকে, কারণ রিয়াদ ভাইয়ের ম্যাথ 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 প্রশ্নটা রেডি হতে একটু সময় লাগছে। আমরা ইংলিশ এবং ম্যাথ একসাথে পরীক্ষা হবে, আপনারা ইংলিশ এবং ম্যাথের টপিকগুলোকে শেষ করে ফেলেন। আপনাদের ওই রাইট ফর্ম অফ ভার্বের উপরে হচ্ছে আমি এমসিকিউ এর যে শীট দিয়েছি এটা সোল ক্লাস নিব। সোল ক্লাসটা আগামী বুধবার বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা আছে, বুধ বৃহস্পতি। ওই দিন হয়তো আপনাদের অন্য ক্লাসও থাকবে, বাট ইংলিশ ক্লাসও হয়তো এমসিকিউ সোল ক্লাসটা সন্ধ্যার দিকে হবে ইনশাল্লাহ। আমরা ওই ক্লাসগুলো করে তারপর ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার ডেটটা দিব, হ্যাঁ, যেহেতু অনেকে বলেছেন শীটটি করিয়ে দিলে ভালো হয়, আমরা ইনশাল্লাহ ওগুলো করে তারপর পরীক্ষাটা নিব। তো আপনারা একটু পড়েন বাসায় ভালোভাবে, এমন ভাবে পড়েন। আমি কিন্তু ছোট্ট করে একটা কথা বলে দিই, দেখেন ম্যাথের হয়তো বা 20টা টপিক আছে, ইংলিশের হয়তো বা 20টা টপিক আছে, ভাইরে এর মধ্যে কিছু কিছু টপিক আছে সবসময় প্রশ্ন হয়। আপনি যদি আমাদের সাথে থেকে এই 20টা টপিকের মধ্যে 10টা টপিক এরকম করতে পারেন যে 10টা টপিক থেকে অবশ্যই আপনি মার্ক পাবেন, ম্যাথে যদি 10টা টপিক এমন হয় যে আপনি অবশ্যই মার্ক পাবেন, কোনো মার্ক ছুটবে না, আপনি তো অনেক দূর এগিয়ে গেলেন, অনেক দূর এগিয়ে গেলেন। একটু চেষ্টা করেন না, একটু পড়াশোনা করেন, ঠিক আছে, লেগে থাকলে ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে। ওকে। রূপা হোসাইন, আমার এর আগে পেইড ব্যাচের ক্লাস থাকে, হ্যাঁ, আমি চাইলেও আসলে পারি না, চাইলেও পারি না, ঠিক আছে। 10টাই আমরা করেছি, 7টায় দিয়েছিলাম, নামাজের অনেকে প্রবলেম হয় বলে 10টায় নিয়ে আসছি। আশা করি একটু কষ্ট হলো আপনারা ক্লাসগুলি করবেন, ঠিক আছে, একটু কষ্ট হলো, কিছু করার নাই আপাতত। ওকে, কারণ আমাদের বিসিএস পরীক্ষা চলে আসতেছে, পেইড ব্যাচের ক্লাসগুলোকে আমাদের একটু ফাস্ট আগাতে হচ্ছে আর কি, ঠিক আছে। তো ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি, ইনশাল্লাহ আগামী ক্লাসে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।